হ্যালো স্কুল চ্যাম্পস, কেমন যাচ্ছে দিনকাল? স্কুলের বায়োলজির তৃতীয় চ্যাপ্টারে তোমাকে ওয়েলকাম জানাই। কোষ বিভাজন ছোট একটা চ্যাপ্টার, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। তবে কলেজে গিয়েও কিন্তু কোষ বিভাজন নামেও তুমি একটা চ্যাপ্টার খুঁজে পাবা, সেটা কিন্তু বেশ ভালোই বড় আছে। মিওসিস নামক কোষ বিভাজনের বিস্তৃত বর্ণনা কিন্তু কলেজের বইটাতে আছে। তাই কলেজের কোষ বিভাজনের তুলনায় আমাদের স্কুলের কোষ বিভাজন চ্যাপ্টারটা যথেষ্টই সহজ। আমরা মজায় মজায় চ্যাপ্টারটা পড়ে ফেলবো। পড়ার আগে আরেকটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। তোমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা ভালো বায়োলজি পড়তে চায়, বুঝে পড়তে চায়, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে আহ, ভালোভাবে বুঝে পড়ার সুযোগটা খুব কম। তাই এই ভিডিওগুলোতে আমি সেটা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। ভিডিওগুলো আশা করি তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যেহেতু এটা ফ্রি অফ কস্ট, অনেকেরই এটা দেখা যাবে যে যারা ইকোনমিক্যাল ইস্যুর জন্য পড়তে পারছে না, এই ভিডিওগুলো কিন্তু লাইফ সেভিং হতে পারে সবার, ওদের জন্য আর কি। তো এখানে দেখো, কোষ বিভাজন ক্লাস শুরুর আগে একটা লাইন লিখেছি, এটা তুমি একটু পড়তে পারো। বিলিভ ইউ ক্যান, মানে তুমি বিশ্বাস করো যে তুমি আসলে পারবে, অ্যান্ড ইউ আর হাফওয়ে দেয়ার। তুমি যদি বিশ্বাস করো যে তুমি এটা করতে পারবে, তাহলে তোমার অর্ধেক কাজ আসলে সম্পন্ন হয়ে গেল। কাজেই যারা এখনো ভাবছো যে আমি জীবনে হয়তো বা বড় কিছু করতে পারবো না, আমি বোধহয় পড়াশোনায় খারাপ, নিজেকে খুব ছোট বা হীনমন্য অনুভব হয়, বেরিয়ে আসো সেখান থেকে। জীবন আরো অনেকখানি পড়ে আছে। তোমার নিজেকে তুমি একদম মানে পুরোপুরি পাল্টে নিয়ে একটা তোমার যে বেস্ট ভার্সন, এটাকে তুমি সামনে বের করে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? এবং তুমি চেষ্টা করলেই সেটা পারবে, এবং তুমি চেষ্টা করছো, তাই তুমি ভিডিওটা দেখছো। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করে ফেলি তাহলে। এই ক্লাসে তোমার জন্য আমি কি কি রেখেছি, ক্লাস শুরুর আগে আমি তোমাদের জন্য বইটা দাগাই। তাই দাগানো বই বরাবরের মতো আছে আমাদের সাথে। এর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিছু ছবি তোমাদের জন্য আমি আসলে নিজে আঁকি, বা আহ, আমি ইন্টারনেট থেকে নেই। সেল ডিভিশনের এই অংশটাতে আমরা প্রথম পড়ব যে এটাকে কিভাবে কিভাবে ভাগ করা যায়, কি কি অংশ আছে, মাইটোসিস আর মিওসিসের মধ্যে কেমনটা দেখি সেই জিনিসগুলো। তারপরে কিছু নতুন ব্যাপার যেগুলো বইতে অল্প অল্প আছে, আমি এটা ক্লিয়ার করার জন্য একটু বিস্তৃতভাবে লিখেছি। প্রত্যেকটা মাইটোসিসের ধাপকে আমরা ছবির মাধ্যমে দেখব, এবং মেইন যে ব্যাপারগুলো ঘটছে সেটা আমরা পাশাপাশি বোর্ডে লিখব। মাইটোসিসের গুরুত্ব, ক্যান্সার নিয়ে একটু আলোচনা করব, মিওসিসে কি কি ঘটছে। বইতেও ছবি আছে, বাট কালার থাকায় জিনিসটা খুব সহজে বোঝা যাবে। অপেক্ষা করো, বুঝাবো। আচ্ছা, এখানে কিছু ছবি নিয়ে আসছি, একটা ব্যাপার ক্রসিং ওভার, সেটা একটু দেখাবো তোমাকে। এবং মিওসিসের গুরুত্ব, ফাইনালি মাইটোসিস মিওসিসের যে পার্থক্য, বইতে গুছানো নাই, কিন্তু 3 নাম্বার প্রশ্নে কিন্তু এটা আসতে পারে যে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য আলোচনা করো সৃজনশীলে। তাই আমি তোমাদের জন্য একটু রেডি করে দিয়েছি, এবং ফাইনালি থ্যাংক ইউ স্লাইড, যেটা আগেই তোমাদেরকে দেখাই দিছি। আচ্ছা, কিচ্ছু হবে না, চলো তাহলে আমরা পড়ায় চলে যাই। ওকে, আচ্ছা, আর সাথে তো আমাদের বই আছেই। তাহলে প্রথমেই আমরা সেল ডিভিশন, এইটা বলতে কি বুঝতেছি, মানুষের শরীরে 30 ট্রিলিয়ন কোষ আছে। ট্রিলিয়ন মানে বুঝতে পারছো, 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 কোটিতে 1 ট্রিলিয়ন। ওকে, সো হিউজ, তাই না? সো এতগুলো কোষ কিভাবে তৈরি হলো? বিভাজিত হয়েই তো। আমি তুমি সবাই প্রথমে কি ছিলাম? জাইগোট ছিলাম। আগের ক্লাসগুলোতেও প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার যারা করে এসেছো, আশা করি তাদের জন্য এই কনসেপ্ট ক্লিয়ার। আমি আর তুমি সবাই মায়ের গর্ভে প্রথম আমাদের যে কোষটা ছিল সেটার নাম জাইগোট। আমাদের বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু মিলে প্রথম যে ডিপ্লয়েড কোষটা তৈরি করলো সেটার নাম হচ্ছে জাইগোট। সেখান থেকে আজকে আমি তুমি এতগুলো কোষের মালিক। এতগুলো কোষ কেমন করে হলো? বিভাজিত হয়েই হলো। কি বিভাজন হয়ে হলো? বিভাজন হওয়ার অনেকগুলো উপায় আছে। এই যে এতগুলো কোষ দিয়ে আমাদের বড় একটা দেহ তৈরি হলো, এই বিভাজনটার নাম হচ্ছে মাইটোসিস। কিভাবে হয়, কেন হয়, আমরা দেখব। এটা ছাড়াও আমরা তো তাহলে সংখ্যা, আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি হলো মাইটোসিস বিভাজন প্রক্রিয়া। কিন্তু যারা ব্যাকটেরিয়া, হ্যাঁ, বা অ্যামিবা, বা ধরো অনুন্নত প্রাণী যেগুলো, তাদের যে কোষ বিভাজনটা হয়, এইটা মাইটোসিসের মতো এত জটিল না। ওইটা খুব সিম্পল ফর্ম। ওইটা নিয়ে তোমার বইতেও তেমন বলা নাই, কলেজের বইতে উঠেই নামটা দেখতে পাবা। এটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইটোসিস। ওকে, মানে মাইটোসিসের থেকেও অনেক সরল। মাইটোসিস না, বায়োলজিতে এ মানে হচ্ছে না, মানে এটা মাইটোসিস না, মাইটোসিস থেকেও আরো সরল। এদের কিছু অন্য নাম আছে, বুঝছো? আমরা অ্যামাইটোসিসকে বলি হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। মানে ভেরি সিম্পল, জাস্ট এখানে যেটা হয়, এখানে হচ্ছে তোমার একটা কোষ দুইটা কোষ হয়ে যাবে, এত কোনো জটিলতার মধ্যে নাই। এই একটা কোষ, এটা খুব সিম্পলি দুইটা কোষ হয়ে যাবে। আর একটু পরে আমরা দেখবো মাইটোসিসকে বেশ কয়েকটা ধাপে ভাগ করছি, তাহলে এটা বেশ জটিল, তাই না? বাট মাইটোসিসকে কি বলে বলো? ইকুয়েশনাল সেল ডিভিশন, বাংলায় সমীকরণিক কোষ বিভাজন। কেন বলে জানো? কারণ মাইটোসিসে একটা কোষ থেকে এরকম দুইটা কোষ তৈরি হয়। তুমি বলবা ভাই অ্যামাইটোসিসেও তো তৈরি হচ্ছে। এটা সে খুব সিম্পল হয়, এটাকে তো ডিরেক্ট বলেই ফেলছি, এটাকে আর ইকুয়েশনাল বলতেছি না। তো মাইটোসিসে একদম অনুরূপ
মানে মাতৃকোষ যেমন, অপত্য কোষগুলো একদম সেম টু সেম, নো চেঞ্জ। ক্রোমোজোম বলো, সাইটোপ্লাজম বলো, সবকিছু সেম টু সেম হয়, বুঝছো? এই জন্য আমরা এটাকে বলি সমীকরণিক কোষ বিভাজন, যেহেতু সবকিছু ইকুয়াল থাকছে, ইংরেজিতে এই জন্য ইকুয়েশনাল। ওকে, এবং এটার 5টা ধাপ আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, দ্য ব্যাড বয়, কঠিন যে সেল ডিভিশনটা অপেক্ষাকৃত, যেটা আমার বইতে কঠিন করে লেখা নাই, কলেজে উঠে বড় করে পড়বা, যেটা বলেছি মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। এখানে যে ব্যাপারটা হয়, ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যায়। দ্যাট মিনস তোমার একটা কোষে 46টা ক্রোমোজোম আছে, মিওসিস কোষ বিভাজন যদি এই কোষটা করে, তাহলে ক্রোমোজোম হয়ে যাবে কয়টা? 46টার জায়গায় 23টা, অর্ধেক হয়ে যাবে। ক্রোমোজোম অর্ধেক হয়ে যাওয়া, এটার আরেক নাম হচ্ছে কি বলে ইংরেজিতে, রিডাকটিভ সেল ডিভিশন বা এরকম, বা হ্রাসমূলক কোষ বিভাজন। তো মিওসিসের আবার এটা বেশ বড় এবং জটিল, আগেই বলেছি, এটাকে 2টা ভাগে ভাগ করা যায়, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। মিওসিস 1 এর আবার এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো আছে। বাচ্চারা খেয়াল করলে দেখবা যে আমরা মিওসিসের মধ্যে আলাদা করে কোনো প্রো মেটাফেজ এই স্টেজটা রাখি নাই, কারণ প্রো মেটাফেজ খুবই সংক্ষিপ্ত সময় জুড়ে থাকে, তো মেটাফেজের আগে ওইটা আর মিওসিসের ক্ষেত্রে আমরা বিবেচনায় নেই না, এমনিতেই যথেষ্ট জটিল। ওকে, আচ্ছা, আমি তোমাকে জানাই রাখি একটা মজার ব্যাপার, মিওসিস 2 এটা একদম মাইটোসিসের অনুরূপ। ভাই কি বললো? এটা কিসের অনুরূপ বলো? মাইটোসিসের অনুরূপ। মাইটোসিসে যা ঘটে এখানে তাই ঘটবে। ওকে, আচ্ছা, এবং মিওসিস 1 এর মধ্যে তুমি যদি দেখো প্রোফেজ 1, মেটাফেজ 1, এখানে প্রোফেসের আরো 5টা ধাপ থাকে। তো এই 5টা ধাপের নাম লিখে আমি তোমার মাথা নষ্ট করতে চাই না, কলেজে গিয়ে পড়বা, এইগুলো ধাপ নিয়েও তোমাকে পড়তে হবে কলেজে। ওকে, তাহলে বুঝতেই পারছো এখানে সব থেকে বড় যে ফেজ সেটা হচ্ছে মিওসিস 1 এর প্রোফেজ 1, এটা অনেক বড় একটা স্টেজ, এখানে আরো 5টা ধাপ থাকে। ওকে, তো এই হচ্ছে 3 রকমের কোষ বিভাজন, যদিও আমাদের বইতে লেখা আছে কোষ বিভাজন কয় রকম? 2 রকম, ঠিক তো, মাইটোসিস আর মিওসিস। আমরা সেটাই বলবো, বাট আমরা জেনে রাখলাম জিনিসটা। ওকে, এবার একটু বেসিক দেখি যে আসলে কি হয়। মাইটোসিসের ক্ষেত্রে তুমি যদি দেখো, একটা কোষ থেকে কয়টা কোষ হচ্ছে? 2টা কোষ। মিওসিসে একটা কোষ থেকে 1 2 3 4 4টা কোষ। এবার একটু ক্রোমোজোমের দিকে তাকাও। মাইটোসিসে দেখো, এই ধরো সবুজ রঙের ক্রোমোজোম, ধরলাম এগুলো আমাদের 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এটা একটা ডিপ্লয়েড কোষ, বুঝে যাচ্ছে। ভাই কিভাবে বুঝলেন এটা ডিপ্লয়েড কোষ? কারণ এখানে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় আছে, রাইট? তাহলে এটাও 1 নাম্বার ক্রোমোজোম, এটাও 1 নাম্বার ক্রোমোজোম মনে করো, তাহলে এটা জোড়ায় আছে। এটা 2 নাম্বার ক্রোমোজোম, এটাও ধরো 2 নাম্বার ক্রোমোজোম, এরাও জোড়ায় জোড়ায় আছে। 3 নাম্বার জোড়ায় জোড়ায় আছে। ওকে, আচ্ছা, তাহলে এটার সাথে ডটার সেল বা অপত্য কোষগুলোর কোনো পার্থক্য নাই, দেখো সেম টু সেম আছে সবকিছু। মাইটোসিসে এমনটাই হবে, ক্রোমোজোম সংখ্যাও সেম থাকবে, হ্যাঁ, সবকিছুই সেম থাকবে। আচ্ছা, মিওসিসে এসে দেখো, 1 নাম্বার ক্রোমোজোম 2টা, এখানে 2 নাম্বার ক্রোমোজোম 2টা, 3 নাম্বার ক্রোমোজোমও কয়টা আছে? 2টা আছে, স্পষ্ট দেখতে পাচ্ছ। এটাও একটা ডিপ্লয়েড কোষ, ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকায়। এবার খেয়াল করো, এখানে যে অপত্য কোষগুলো বা ডটার সেলগুলো আমি পেয়েছি, এই কোষগুলোর মধ্যে 1 নাম্বার ক্রোমোজোম কয়টা? সবুজ রঙে আমি 1 নাম্বার ক্রোমোজোম দেখাইছি, একটা। 2 নাম্বার ক্রোমোজোম কয়টা? একটা। 3 নাম্বার ক্রোমোজোম কয়টা? একটা। সব জায়গায় ক্রোমোজোম একটা একটা করে, জোড়ায় জোড়ায় কোনো ক্রোমোজোম নাই। তাহলে কি এটাকে আমি ডিপ্লয়েড বলতে পারবো? না। এই কোষগুলো কেমন বলো বাচ্চারা? এগুলো হ্যাপ্লয়েড কোষ। ওকে, ক্রোমোজোমগুলো একলা একলা আছে, এই জন্য এটা হ্যাপ্লয়েড কোষ। ধরো যদি এটা মানুষের কোষ হতো, আমি তাহলে এখানে 3 জোড়া ক্রোমোজোম না দেখিয়ে আমি এখানে 23 জোড়া ক্রোমোজোম দেখাতাম, ঠিক তো? আর এখানে থাকতো 23টা করে, এখানে আর জোড়াগুলো থাকতো না। আবার মিওসিস কোষ বিভাজন আবার এমন হবে না যে 1 নাম্বার ক্রোমোজোম 2টা ঢুকে গেল এখানে, 2 নাম্বার ক্রোমোজোম একটাও ঢুকলো না, এরকম হবে না কিন্তু। প্রত্যেক জোড়া থেকে একটা করে কোষ কিন্তু, সরি, একটা করে ক্রোমোজোম কিন্তু থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমি দেখলাম মিওসিস কোষ বিভাজনে একটা ডিপ্লয়েড কোষ থেকে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। ওকে, ডান। আচ্ছা, গেল। এবার চলো আমরা একটু পড়ি যে মাইটোসিস মানে একটা কোষের জীবনে বিভাজন পর্যায়টা কিন্তু খুবই ছোট্ট, কেমন? এবং সেই বিভাজনের জন্য যে প্রস্তুতি সেটা অনেক দীর্ঘ। এটাকে আমি তুলনা করি মানে রান্নার সাথে। যখন তুমি একটা বিরিয়ানি রান্না করবা, এটার জন্য কিন্তু অনেক পরিশ্রম দরকার, তাই না? মাংস জোগাড় করো, চাল জোগাড় করো, পেঁয়াজ কাটো, মশলা টশলা ঠিক করো, অনেক কষ্ট করে রান্না করো। কিন্তু এই বিরিয়ানি খাইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, পরিবারের সবাই মিলে বসলে আধা ঘন্টায় তুমি খেয়ে ফেলতেছো এত কষ্টের রান্না করা বিরিয়ানি। কোষ বিভাজনের ক্ষেত্রেও বিভাজনের প্রস্তুতির জন্য সময় লাগে অনেকখানি, ঠিক আছে? কিন্তু বিভাজন হইতে বেশিক্ষণ সময় লাগে না। আচ্ছা,
যেমন টাকার ক্ষেত্রে চিন্তা করতে পারো, টাকা জমাইতে অনেক কষ্ট, খরচ করে ফেলা যায় চোখের পলকে। সো একটা কোষের জীবনকে তুমি যদি 100% ধরো, তার 90 থেকে 95%ই খরচ হয় প্রস্তুতি নেওয়ার জন্য। এই অংশটুকুকে আমরা বলতেছি ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। যেমন তুমি এখন তোমার স্বপ্নের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করলাম, এটা একটা সাইকেলের মতো দেখা যাচ্ছে না? যেখানে 5 থেকে 10% বিভাজনের জন্য খরচ হচ্ছে আর বাকিটুকু প্রস্তুতির জন্য খরচ হচ্ছে। এই পুরোটাকে আমরা বলতে পারি সেল সাইকেল। এই ব্যাপারটাও কলেজে তোমার বিস্তৃত আছে, আমি একটু করে হিন্ট দিয়ে রাখলাম তোমাকে। মাইটোটিক ফেজ মানে যেখানে মাইটোসিস সেল ডিভিশন হবে, এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। এই কথাগুলোর মানে কি বাচ্চারা? কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। কাইনেসিস মানে কি বলো? কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। ও বাবা, দাঁড়াও। আচ্ছা, তাহলে ভাই কি বললো? কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। এবার বলো সাইটো শব্দের অর্থ কি? সাইটোপ্লাজম। সাইটোটা আসছে কোত্থেকে? সাইটোপ্লাজম থেকে। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা যায়? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস। আগের ক্লাসেই পড়ছো তোমরা, আগের চ্যাপ্টারে। ইউক্যারিওটস, ইউ মানে প্রকৃত আর ক্যারিও মানে নিউক্লিয়াস। প্রকৃত নিউক্লিয়াস থাকলে ইউক্যারিওটস, আর যদি অপ্রকৃত নিউক্লিয়াস থাকে, আদিকোষী হয়, তাহলে প্রোক্যারিওটস। ক্যারিও মানে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে কি? বিভাজন। ওকে, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে তুমি বলতেছো ক্যারিওকাইনেসিস। আমরা যে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস 5টা ভাগে ভাগ করছি, এটা আসলে কিসের ভাগ জানো? এটা আসলে ক্যারিওকাইনেসিসের ভাগ, নিউক্লিয়াসের ভাগ। সাইটোকাইনেসিসকে কিন্তু ভাগ করি নাই। সাইটোপ্লাজমের বিভাজন সিম্পলি হয়ে যায়। ওকে, তাহলে আমি কি বুঝাইতে পারছি তোমারে? এই যে নিউক্লিয়াসের মধ্যে যে বিভাজন হবে, এটুকু হচ্ছে ক্যারিওকাইনেসিস। এরপরে ফাইনালি সাইটোপ্লাজমের বিভাজন হয়ে দুইটা কোষ হবে না? সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। ডান। নেক্সট আমরা একটু ইন্টারফেজে কোষটা কেমন থাকে একটু দেখি। দেখো কোষটার, এটা ধরো একটা কোষ, অন্যান্য অঙ্গাণুগুলো দেখাই নাই, এটা তার নিউক্লিয়াস। নিউক্লিওলাস দেখা যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেনকেও খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলো আসলে ক্রোমাটিন তন্তু আকারে থাকছে। এই আঁকাবাঁকা তন্তুগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই তন্তুগুলোই জল বিয়োজন করে খাটো এবং মোটা হতে শুরু করবে। তাহলে ইন্টারফেস অবস্থায় তুমি কিন্তু ক্রোমোজোমগুলোর যে সাধারণ আকৃতি নরমালি আমরা বইতে দেখি, এই আকৃতি কিন্তু কখনোই দেখতে পাবা না, বুঝছো? এই আকৃতি শুধু দেখা যাবে যখন সে সেল ডিভিশন করবে, তখন জীবনের খুব অল্প সময় জুড়ে, যেটা বললাম একটু আগে, তাই না? আর এমনিতে এই জিনিসটাই এরকম কি পেঁচানো অবস্থায় থাকবে। ওকে, আচ্ছা, আগে আমরা মনে করতাম যে এইখান থেকে এই অবস্থায় আসবে কেমন করে? জল বিয়োজন করে, মানে পানি বেরোয় গিয়ে, বুঝছো? পানি বেরোয় গিয়ে এটা খাটো আর মোটা হবে। আচ্ছা, কিন্তু আসলে পরে আমরা আবিষ্কার করছি যে এটা শুধু, এটা জল বিয়োজনের উপর ব্যাপারটা ডিপেন্ড করে না, এটা আরো জটিল প্রক্রিয়া। আগে আমরা ধারণা করতাম এটা, এবং আমাদের বইপত্রেও এটাই লেখা আছে। তবে এটাও তোমার বইতে মেনশন করা আছে যে আসলে এটা আরো জটিল প্রক্রিয়া, কেন এটা এরকম হচ্ছে। ছোট বয়সে সবকিছু আলোচনা করে নাই আর কি। ওকে, তো এইটাই অবস্থায় ইন্টারফেসে এমনটা দেখবা। তারপরে দেখো প্রথম যে ধাপ প্রোফেস, যেটা বাংলা হচ্ছে আদি পর্যায়, এই অবস্থায় এসে কি দেখবা? ক্রোমাটিন তন্তুগুলো খাটো এবং মোটা হয়েছে জল বিয়োজন করে, মানে আমরা এখন এটা বলছি আর কি। ওকে, তো এখন আগের চেয়ে খাটো মোটা হয়, ক্রোমোজোমগুলোর আকৃতি একটু একটু বুঝে যাবে, স্টিল এটাকে ওই রকম ডিটেক্ট করতে পারবা না, মানে এখনো অত খাটো মোটা হয়নি, এখনো অনেকটা তন্তু তন্তু ভাব আছে, তাই না? আচ্ছা, এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এবং এটা শেষ দিকে এসে ক্রোমোজোমের মাঝখান দিয়ে ভাগ হয়ে দেখো দুইটা ক্রোমাটিড হয়ে যাবে। ক্রোমাটিড বলতে কি বুঝতেছি? ওকে, আমি একটা ক্রোমোজোম আঁকি মনে করো, এটা ধরো সেন্ট্রোমিয়ার। ওকে, তাহলে এই পাশে এটা হচ্ছে একটা ক্রোমাটিড, ভাই আঁকলো। আবার ধরো এই হলুদটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড, বুঝছো? তাহলে ক্রোমাটিড তুমি চিনছো? নর্মালি সে কি কেমন ছিল? সে ধরো এমন ছিল, এখান থেকে সে দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে গেল। এখানে ছিল একটা ক্রোমাটিড মনে করো, এটাকে ক্রোমাটিড বলি না, আমরা ক্রোমোজোম বলতেছি। যখন সে ভাগ হয়ে যায় তখন তার ক্রোমাটিড হয়ে গেল কয়টা? দুইটা। বুঝতে পারছো ব্যাপারটা? এখানেই এই শেষ অংশে এসে, প্রোফেজের শেষ অংশে এসে এটা ভাগ হয়ে যাবে। আমরা অনেকখানি পড়লাম, আমরা একটু বইতে দেখতে চাই যে শুরুর দিকে কি কথাগুলো লেখা আছে। চলো চট করে দেখে ফেলি, একটু বইয়ের সাথে কানেকশন রাখি আমরা।
এখানে দেখো একটা ছবি দিয়েছে, এটা কি বুঝতে পারছো? দেখতে কিসের মতো লাগছে? মনে হচ্ছে তোমার দিকে তাকায় আছে। এখানে যদি একটু দাঁড়াও, ওর একটু এখানে আমরা এই যে তোমার দিকে মুচকি হাসছে মনে হচ্ছে, তাই না? বাট আসলে এটা হচ্ছে কোষ। কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে অলরেডি, মানে কেরিওকাইনেসিস শেষ। এই যে সাইটোকাইনেসিসও হয়ে গেছে, সাইটোপ্লাজম মোটামুটি বিভাজন হয়ে গেছে। এই দিকে এখন কোষ প্লেট তৈরি হচ্ছে, বুঝছো? তাহলে ও কোন দশায় আছে এখন? ও হচ্ছে একদম শেষ দশাতে আছে। হ্যাঁ, এখন খালি কোষ প্লেট তৈরি হয়ে আলাদা হওয়ার পালা। ওকে, আচ্ছা, মানে কেরিওকাইনেসিস সম্পূর্ণভাবেই দান। ওকে, এখন সাইটোকাইনেসিসটা শুধু বাকি। আচ্ছা, যাই হোক, চলো এখানে একটু পড়ি। আমরা প্রথম দিকে যেসব কথা বললাম যে এককোষী জীব থেকে বহুকোষী জীব সবার জন্যই কোষ বিভাজন দরকারি। যেমন ধরো আমি একটা শৈবাল আঁকবো, শৈবালটার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ওর এরকম পেয়ালা আকৃতির একটা ক্লোরোপ্লাস্ট থাকে, সবুজ রঙে আঁকলে আরো ভালো হইতো। এটা হচ্ছে নিউক্লিয়াস। কেমন একটা কোষ, ওর নিউক্লিয়াসের থেকে ক্লোরোপ্লাস্ট বড় থাকে। আচ্ছা, ফ্লাজেলাও থাকে দুইটা। এই শৈবালটার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। কঠিন লাগলে শেখার দরকার নাই, জাস্ট এমনিতে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। আচ্ছা, এই এককোষী শৈবালটা কিভাবে সে সংখ্যা বৃদ্ধি করবে? সে যদি কোষ বিভাজন করে তাহলে তো এই একটা থেকে অনেকগুলো ক্ল্যামাইডোমোনাস হয়ে যাবে, বুঝছো? তাহলে কোষ বিভাজন করে সে কি সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে না বলো? সে তার জনন জনন মানে বংশবৃদ্ধি করতে পারতেছে না বলো তো? করতেছে। ওই এককোষী জীবের জন্য ওই বংশবৃদ্ধি করার উপায়ই হচ্ছে কোষ বিভাজন। আমার ক্ষেত্রে হয়তো বা দেহ গঠন হচ্ছে, আমার ক্ষেত্রে হয়তো বা আমি সাইজে বড় হচ্ছে, ওর তো সাইজে বড় হওয়ার কিছু নাই, ওর তো কোষ একটাই, বুঝছো? তো ওর কোষ বিভাজন হয় হচ্ছে ওর জননের জন্য বা সংখ্যা বৃদ্ধির জন্য। আচ্ছা, এই যে দ্বি বিভাজন কথাটা বলছে না, এইটা এক ধরনের হচ্ছে অ্যামাইটোসিস, বুঝছো? অ্যামাইটোসিস। ব্যাকটেরিয়া খুব সিম্পলি বিভাজিত হয়ে যায়। ধরো এটা একটা ব্যাকটেরিয়া কোষ, তাহলে ব্যাকটেরিয়া কোষটা, তাহলে এইটার কি হবে? এই দিক দিয়ে সেল মেমব্রেনটা এসে দুইটাকে ভেদ করে ধীরে ধীরে কি করবে? আলাদা দুইটা কোষ বানাই দিবে, বুঝছো? খুব সিম্পলি এটা হয়ে যাবে। এই ধরনের বিভাজনকে আমরা বলবো দ্বিবিভাজন। এখানে কোনো প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো নাই। এটা এক ধরনের অ্যামাইটোসিস। ওকে, তারপর চলো এই অধ্যায়ে আমরা কি কি শিখবো এগুলো আমরা বলছি, আমরা তো দেখাই ফেলছি স্লাইড। কোষ বিভাজন এবং তার প্রকারভেদ আমরা পড়ে ফেলছি। কিছু এককোষী জীবের কথা বলছে, যে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, এগুলো অনুন্নত, এগুলোর মধ্যে অ্যামাইটোসিসটা হয়, বুঝছো? আর দেখো এখানে একটা লাইন লিখছে, এটা আমরা জানি না। একটা বড় বটগাছের সূচনা ঘটে শুধুমাত্র কি একটা কোষ থেকে। কোষটার নাম কি? জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণু বলতে কি? যে ডিম্বাণুর ভেতরে শুক্রাণু প্রবেশ করেছে, শুক্রাণু আর ডিম্বাণু মিলেই তো জাইগোট তৈরি করে। ওকে, আচ্ছা, মাইটোসিস। দেখো নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে, আমরা দেখব। ওকে, সাইটোপ্লাজমও একবার। তাহলে সবকিছুই মাইটোসিসে একবার করে বিভাজিত হয়। সব কোষে ডিএনএ এর পরিমাণ কি থাকবে? সমান থাকবে। মাতৃকোষে যেমন ছিল অপত্য কোষেও একই থাকবে, পরিমাণ কমবে না। তাহলে পরীক্ষাতে কিন্তু 2 নাম্বার প্রশ্নে তোমাদের এটা আসতে পারে যে সমীকরণিক বিভাজন কেন বলা হয় মাইটোসিসকে। পারবা না? পারবা তো? সবকিছু সমীকরণ অনুযায়ী ইকুয়াল থাকে, দ্যাটস ওয়াই এটা সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন। আচ্ছা, কোথায় কোথায় হবে এটা দেখো। প্রাণীর দেহকোষে হবে, জনন কোষে না কিন্তু। অলরেডি তোমরা জানো জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুতে মাইটোসিস হচ্ছে না, হচ্ছে কোথায়? দেহকোষে। দেহকোষ বলতে কি? শুক্রাণু ডিম্বাণু ছাড়া বাকি সব কোষই হচ্ছে দেহকোষ, বুঝছো? তবে আমাদের কিছু কোষ আছে যারা বিভাজিত হয় না। সেই কোষগুলো কি আমি তোমাকে একটু বলি। যেমন আমাদের যে পরিণত লোহিত রক্তকণিকা, সে বিভাজিত হয় না। ওকে, তারপরে আর কি কোষ আছে বলো? আমাদের যে পেশি কোষ, এই পেশি কোষও বিভাজিত হয় না। তুমি বলবা ভাই কি বলেন, ছোটবেলায় তো আমার পেশি ছিলই না, এখন তো আমার অনেক পেশি, তাহলে তো এটা বিভাজিত হয়েছে না। এই কোষটার আকৃতি বড় হয়েছে কিন্তু কোষ বিভাজিত হয় নাই। ভাই তাহলে জিম যারা করে তাদের কোষ তো আরো, তাদের হাত তো আরো মোটা থাকে, পেশি। তাহলে ওদের বোধহয় পেশির কোষ বাড়ে না, ওদের কোষগুলো আরো মোটা হয়, ঠিক আছে? কিন্তু পেশির সংখ্যা কিন্তু, পেশি কোষের সংখ্যা বাড়ে না, পেশি কোষ বিভাজিত হয় না, বুঝছো? পেশি কোষ মোটা হয় খালি। একই কথা নিউরনের জন্য, স্নায়ু কোষের জন্য। তুমি জন্মের সময় যতগুলো স্নায়ু কোষ নিয়ে জন্মাইছিলা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে এবং সারা দেহে, ওই পরিমাণ নিউরনই তোমার এখন আছে। নিউরন বিভাজিত হয় না, কারণ নিউরনের সেন্ট্রিওল নাই, বুঝতে পেরেছো? আচ্ছা, তো নিউরন বিভাজিত হয় না, তাহলে ভাই আমার তো শরীর বড় হচ্ছে, তো নিউরন কি করে? নিউরন ওই যে তার এক্সন, ডেনড্রন এগুলাকে বড় করে,
ওকে, আচ্ছা যাই হোক, তাহলে এই পেশি কোষ, স্নায়ু কোষ, আরবিসি এগুলো বাদ দিয়ে অন্যান্য যে দেহকোষ আছে সেগুলোতে কি ঘটবে, মাইটোসিস ঘটবে। আর উদ্ভিদের তুমি জানো যে স্থায়ী টিস্যু তো বিভাজিত হবে না, ভাজক টিস্যু বিভাজিত হবে। ভাজক টিস্যু কই থাকে এগুলো তোমরা পারো, তাই না? এইগুলো বিভাজিত হবে। ওকে, মাইটোসিসের পর্যায় দেখো, এটা একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। এমন না যে দুইটা পর্যায় এখন হয়ে থাকলো, পরে একটা গ্যাপ দিল যে ভাই মেটাফেজ পর্যন্ত করে রাখছি, আমি এখন অনেক টায়ার্ড, আমি অ্যানাফেজ আর টেলোফেজটা আমি 2 মাস পরে করব, এরকম হবে না। এটা অবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে চলতে থাকবে। ওকে, নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাইটোপ্লাজম সবকিছু একবার করে বিভাজিত হবে। প্রথমে ক্যারিওকাইনেসিস হবে অ্যান্ড দেন সাইটোকাইনেসিস হবে। ওকে, আচ্ছা, ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ আছে। এই 5টা ধাপ এর মধ্যে আমরা প্রোফেজ নিয়ে অলরেডি একটু করে পড়ে ফেলেছি যে এখানে নিউক্লিয়াসটা আকারে বড় হবে এবং ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো এবং মোটা হবে, তাই না? সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে না, এটা ছাড়া ক্রোমোজোমটা ভাগ হয়ে কয়টা ক্রোমাটিড হবে? 2টা ক্রোমাটিড হবে। কিন্তু তুমি সংখ্যা গণনা করতে পারবে না, স্টিল ওরা অনেকখানি পেঁচায় থাকে। এখানে উদ্ভিদ কোষ উপরের ছবি দিয়েছে, নিচে প্রাণী কোষের ছবি দিয়েছে। উদ্ভিদ কোষে দেখো কোষ প্রাচীর দেখিয়েছে, প্রাণী কোষে কোষ প্রাচীর দেখায় নাই। এবং প্রাণী কোষে দেখো এখানে সেন্ট্রোসোম, যেটার মধ্যে সেন্ট্রিওল থাকে, রাইট? সেন্ট্রোসোম হচ্ছে ঝিল্লিবদ্ধ একটা জিনিস, এর ভেতরে নলাকার সেন্ট্রিওল থাকে। তাহলে পুরোটা হচ্ছে সেন্ট্রোসোম আর ভেতরের এগুলা কি? সেন্ট্রিওল। এই জিনিসটা উদ্ভিদে থাকে না, উন্নত উদ্ভিদে সেন্ট্রিওলটা থাকে না, আম গাছেই সেন্ট্রিওল থাকে না, বুঝছো? কিন্তু প্রাণী কোষে এটা থাকে। তো প্রাণী কোষের জন্য সেন্ট্রিওলটা দেখাইছে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা আমাদের স্লাইডে যাই। স্লাইড থেকে আমরা এইটুকু পড়েছি অলরেডি। তাহলে দেখো, প্রোফেজে নিউক্লিয়াসটা কেমন হচ্ছে বলো? বড় হচ্ছে। ক্রোমোজোমটা কেমন হচ্ছে? খাটো মোটা হওয়া শুরু করছে, তাই না? খাটো ও মোটা হওয়া শুরু, তাই তো? আচ্ছা, এবং ক্রোমাটিড কয়টা? 2টা। সেন্ট্রোমিয়ার কি বিভক্ত হয়েছে? না, খালি বাহুগুলো বিভক্ত হয়েছে, ঠিক? আচ্ছা, তো প্রোফেজের শেষ দিকে যেটা হবে এই নিউক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু এটার সাথে মিলাও, এখানের সাথে মিলাও না। নিউক্লিয়াসটা এখানে ছোট, এখানে কেমন? এখানে নিউক্লিয়াস দেখো বড়, ভেতরে অনেক কাজকর্ম হচ্ছে, তো জায়গাটা ওরা একটু বড় করে নেয়। তারপরে চলে যাই এর পরের স্টেজ, প্রো মেটাফেজ। মেটাফেজের আগে, প্রো মানে আদি বা প্রাক, মানে জাস্ট এটার আগে। যেমন তোমরা টেস্টের আগে কি দাও? প্রি টেস্ট, তাই না? ওইরকম এটা প্রি মেটাফেজ না বলে প্রো মেটাফেজ বলছি। মেটা মানে মধ্য, আর ফেজ মানে দশা বা পর্যায়। ওকে, তাহলে এই নামগুলো যে আসছে এগুলোর আসলে অর্থ আছে, এই জন্য বাংলা অর্থগুলো তোমাকে লিখে দিয়েছি। তাহলে মেটাফেজের আগের পর্যায় খেয়াল করো, মনে করলাম যে এই কোষটাতে 2 জোড়া ক্রোমোজোম ছিল, ঠিক আছে? ধরো এই 2 জোড়া ক্রোমোজোম, যেগুলোকে আমরা উপরেও দেখাইছি, ঠিক আছে? তাহলে এই ক্রোমোজোমগুলোর অবস্থা প্রোফেজে যেরকম, খেয়াল করো একটু, প্রো মেটাফেজে তার চেয়ে আরো বেশি খাটো মোটা হয়েছে না? বলো, কারণ সে ওই যে জল বিয়োজনের কনসেপ্ট অনুযায়ী বললো জল বিয়োজন হচ্ছে, সে আরো খাটো মোটা হচ্ছে। ওকে, এখন যেটা হবে এখানে, উদ্ভিদ কোষে তো কি নাই? সেন্ট্রিওল নাই। তাহলে উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল দিয়ে, মাইক্রোটিউবিউল মানে কি? কোষীয় কঙ্কাল, রাইট? ওইগুলো দিয়ে এরকম একটা স্পিন্ডল ফাইবার, তো স্পিন্ডল তন্তু মানে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু হচ্ছে এক একটা তন্তু, আর এই পুরো জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। অ্যাপারেটাস মানে একটা যন্ত্র। ওকে, তাহলে এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি হবে। ভাই এটাকে স্পিন্ডল কেন বলতেছে? স্পিন্ডল একটা শেপ। এই কিরকম শেপ? কোন একটা কিছুর শেপ যদি এরকম হয় যে 2টা প্রান্ত হচ্ছে সরু আর মাঝখানে হচ্ছে মোটা, এমন একটা শেপকে আমরা বলি স্পিন্ডল। বাংলা করলে দাঁড়ায় মাকু। তো মাকু আকৃতির হলো না জিনিসটা, যে প্রান্তগুলো সরু মাঝখানটা মোটা, তাই এটাকে আমরা বলতেছি স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র। আর এটার এক একটা তন্তুকে আমরা কি বলতেছি? স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু। উদ্ভিদ কোষে এই তন্তুগুলোকে তৈরি করছে মাইক্রোটিউবিউল। প্রাণী কোষে এটাকে তৈরি করছে, এটা যদি প্রাণী কোষ হইতো তাহলে 2 প্রান্তে 2টা সেন্ট্রিওল চলে যেত, বুঝছো? 2 প্রান্তে 2টা সেন্ট্রিওল গিয়ে তাদের মাঝখান থেকে এটা নিঃসরিত হতো। তাহলে প্রাণী কোষে তৈরি করে সেন্ট্রিওল, উদ্ভিদ কোষে তৈরি করে মাইক্রোটিউবিউল, স্পিন্ডল অ্যাপারেটাসটা। ওকে, আচ্ছা, তো আর এই স্পিন্ডল তন্তুর যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম লাগবে, ঠিক আছে? দেখো এই যে এই স্পিন্ডল তন্তুর এই তন্তুর সাথে ক্রোমোজোম লাগছে না? এখন ক্রোমোজোমকে অ্যাটাচ করার জন্য এখানে স্পিন্ডল তন্তুর গায়ে আরো ছোট ছোট কিছু তন্তু থাকে, ঠিক আছে? এইটার কোনো এখনো এটার মানে কোনো ছবি বা এরকম কিছু আমরা ওইভাবে বুঝতে পারি নাই, কিন্তু ধারণা করি আর কি, বুঝছো? তো এই যে সবুজ রঙে যেটা দিছি এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। একটু ছবিটার দিকে তাকাও, ঠিক আছে? এই যে এখানে একটা সবুজ রঙের স্পিন্ডল ফাইবারই আমি এখানে আঁকছি, বুঝো কিন্তু, ঠিক আছে?
আর স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম অ্যাটাচ হবে। ক্রোমোজোমের কোন অংশটা? ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, আশা করি সেন্ট্রোমিয়ার চিনো, এই যে সেন্টারে যেটা থাকে ওটার নাম সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? তাহলে এই সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল, এসএফ মানে স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ারটা যে অ্যাটাচ হয়েছে, দেখো ভাইয়া এখানে সাদা রঙে আরো কিছু ছোট ছোট তন্তু দেখাইছে, দেখছো? এই তন্তুগুলোকে আমরা বলতেছি ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন, ট্র্যাকশন মানে কি বুঝতেছো? মানে ধরে রাখতেছে, হ্যাঁ, টেনে রাখতেছে ক্রোমোজোমটাকে এটার দিকে, এই স্পিন্ডল ফাইবারের সাথে সে টেনে রাখতেছে। এই ফাইবারগুলোর নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। তো ক্রোমোজোমের সাথে যখন এই ট্র্যাকশন ফাইবারগুলো অ্যাটাচ হয়, তখন এই ট্র্যাকশন ফাইবারকে তুমি চাইলে ক্রোমোজোমাল ফাইবারও বলতে পারো। তো এটার নাম কি? ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল ফাইবার। বুঝতে পারছো কাহিনীটা? ছবিটা তোমার বইতে নাই, বাট কনসেপ্টটা এটাই। ওকে, আচ্ছা। এই অবস্থায় এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এদের কি হবে? বিলুপ্তি ঘটতে শুরু করবে। বিলুপ্তি ঘটা শুরু। খেয়াল করলে দেখবা যে ভাইয়া এখানে খুব অল্প করে নিউক্লিওলাস দেখাইছে, মানে এটা কি ফেড আউট হয়ে যাচ্ছে। এই নিউক্লিয়ার মেমব্রেনটাও কিন্তু ডট ডট দিয়ে বুঝাইছে, মানে এটাও কি বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। ওকে, আর প্রাণী কোষে যেটা হয় স্পিন্ডল ফাইবার ছাড়াও এই পাশটাতে অপোজিট সাইডে, ঠিক আছে, এই পাশটাতে আরো কিছু তন্তু বা ফাইবারের মতো এরকম দেখা যায়। এই তন্তুগুলোকে বা এই রশ্মিগুলোকে আমরা বলি অ্যাস্টার রে। ওকে, অ্যাস্টার রে দেখা যায়। অ্যাস্টার রে গুলো কে তৈরি করলো বলো? অ্যাস্টার রে তৈরি করলো হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি উদ্ভিদে, উন্নত উদ্ভিদে থাকবে না? উন্নত উদ্ভিদে নাই, আম গাছ জাম গাছে নাই। তাহলে উদ্ভিদ কোষে কি তুমি এরকম কোষ বিভাজনের সময় কোনো অ্যাস্টার রে দেখতে পাবা? পাবা না। শুধু প্রাণী কোষের সময় সেন্ট্রিওল থেকে নিঃসৃত কিছু এরকম অ্যাস্টার রে দেখা যায়। ওকে, বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে প্রোমেটাফেজ স্টেজের অবস্থা। ডান? আচ্ছা, তারপরে চলো দেখি মেটাফেজে কি হচ্ছে। মেটা মানে মধ্য, তাহলে এটা মধ্য পর্যায়। ওকে, এবার এই যে এটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস, এটার যে মাঝখানের জায়গাটা এটাকে আমরা বলি ইকুয়েটর। ইকুয়েটর মানে হচ্ছে বিষুব অঞ্চল, মাঝামাঝি অঞ্চল। খেয়াল করলে দেখবা এই ফেজে এসে সবগুলো ক্রোমোজোম মাঝখানে অবস্থান করছে, তাই না? স্পিন্ডল ফাইবারের মানে স্পিন্ডল অ্যাপারেটাসের একদম মাঝখানে অবস্থান করছে, এই জন্য এটার নাম হচ্ছে মধ্য পর্যায় বা মেটাফেজ। এবার তুমি যদি খেয়াল করো একটা ব্যাপার, এইখানে কিন্তু মাঝখানে ছিল না, এইখানে যে কোনো জায়গায় থাকতে পারে, দেখছো? এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। কিন্তু মেটাফেজে গিয়ে এগুলো সব কই চলে আসবে? মাঝখানে চলে আসবে। ওকে, আচ্ছা, এই জন্য এটার নাম হয়েছে মধ্য পর্যায়। আর এই যে মাঝখানে যে ক্রোমোজোমগুলো অবস্থান করছে এই জিনিসটাকে আমরা বলি মেটাকাইনেসিস। মেটা মানে কি? মাঝখানে, আর কাইনেসিস মানে যদিও বিভাজন, কিন্তু তাহলে ক্রোমোজোমগুলো বিষুবে অবস্থান করলে বা ইকুয়েটরে অবস্থান করলে এটাকে আমরা মেটাকাইনেসিস বলবো। এই শব্দটা তোমার বইতে নাই, বাট ইটস স্টিল ইম্পর্টেন্ট, যেহেতু কলেজে গিয়ে পড়তেই হবে, আমি তোমাকে তাই একটু আগে থেকেই জ্ঞান দিয়ে দিলাম। ওকে, মেটাকাইনেসিস কলেজে খুব আসে, মেটাকাইনেসিস কাকে বলে? তো তোমার পরীক্ষায় মেটাফেজ আসলে মেটার সাথে মিল আছে, তুমিও লিখে দিলা যেখানে মেটাকাইনেসিস হয়। মানে কি? ক্রোমোজোমগুলো সব বিষুব অঞ্চলে অবস্থান করে, মনে থাকবে আশা করি। এবং এইটা যেহেতু মাঝখানের পর্যায়, ক্রোমোজোমগুলোর অবস্থা কি জানো? ও হচ্ছে প্রোফেজ থেকে খাটোমোটা হওয়া শুরু করবে এবং সবচেয়ে বেশি খাটোমোটা হবে মাঝখানের পর্যায়ে এসে, মেটাফেজে এসে। আবার পরবর্তীতে সে লম্বা হওয়া শুরু করবে এবং একদম শেষ পর্যায়ে গিয়ে টেলোফেজে গিয়ে সে আবার ওই যে ওই ক্রোমাটিন তন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই অবস্থাতেই সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায় এবং এই অবস্থাতে তুমি সবচেয়ে ভালো মতো ক্রোমোজোমগুলোকে দেখতে পাবা মাইক্রোস্কোপে যদি ক্রোমোজোমগুলো বুঝতে চাও। বুঝছো? আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস কিছু কি খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে এটা কি হয়েছে? সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে। বুঝছো? কি হয়েছে? সম্পূর্ণ বিলুপ্তি। শুরু হয়েছিল কিন্তু এর আগের ফেজে, আর এখানে এসে সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেল। আচ্ছা, এত আমরা প্রোফেজে দেখলাম যে সেন্ট্রোমিয়ার ছাড়া এই ক্রোমোজোমটা বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড বানিয়েছিল, ঠিক তো? এখন সেন্ট্রোমিয়ারকে ভাগ হইতে হবে না? আমরা তো বলছি যে নিউক্লিয়াস একবার বিভক্ত হবে, ক্রোমোজোম একবার বিভক্ত হবে। ক্রোমোজোম কিন্তু এখনো আমাদের ভাগ হয় নাই। তাহলে ক্রোমোজোম কখন ভাগ হবে? এই মেটাফেজে এসে সে মাঝখান বরাবর ভাগ হবে। মাঝখান কি? সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারটা মাঝখান বরাবর ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এটা কোথায় হবে? সেন্ট্রোমিয়ার মাঝখানের জিনিস, এটার মাঝখান বরাবর ভাগ হবে কোন ফেজে? মেটাফেজে। মনে থাকবে না? তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হবে? পরীক্ষায় কিন্তু আসতে পারে, তুমি বলবা এটা মেটাফেজে হবে, মাঝখানের জিনিস, তাই মাঝখানে ভাগ হবে। আচ্ছা, ভাগ হওয়ার পর এরপর গন্তব্য কি? আগে ছিল ক্রোমোজোম কয়টা? এখানে ধরো
4টা, মাঝখান দিয়ে ভাগ হয়ে গেলে ক্রোমোজোম এখন কয়টা হয়ে যাবে? 8টা। আমার তো 8টা ক্রোমোজোমই দরকার। কেন? কারণ এই পাশে 4টা আসবে, এই পাশে 4টা আসবে, আলটিমেটলি প্রত্যেকটা কোষে 4টা করে থাকবে। এটাই তো আমার দরকার, তাই না? খেয়াল করো, এবার ভাগ হওয়ার পরে যেটা ঘটবে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারগুলো মেরুর দিকে চলে আসবে, আর এই বাহুগুলো বিষুবের দিকে থাকবে। বুঝছো? মানে সেন্ট্রোমিয়ারগুলো হচ্ছে অগ্রগামী হয়ে চলতে শুরু করবে। অগ্রগামী মানে সামনের দিকে থাকবে। অ্যানাফেজে চলে আসছি। অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি। বুঝছো? ক্রোমোজোমগুলো এখানে চলতে থাকবে, এই জন্য এটাকে বলতেছি অ্যানাফেজ বা গতি পর্যায়। তাহলে কোন দিকে চলবে? ডিরেকশন কোনটা? ডিরেকশন হচ্ছে এই বরাবর, ডিরেকশন হচ্ছে এই বরাবর। তাহলে অগ্রগামীকে সেন্ট্রোমিয়ার, আর বাহুগুলো কি? অনুগামী বা পশ্চাৎগামী, তাই না? এগুলো হচ্ছে বাহু। ওকে, আচ্ছা। এইখানে তুমি ক্রোমোজোমগুলোর মধ্যে বিভিন্ন আকৃতি দেখতে পাবা। দেখো তো, এই ক্রোমোজোমটার আকৃতি ইংরেজি কিসের মতো? ভি এর মতো। এটার আকৃতি কি? অনেকটা এল এর মতো। এটার আকৃতি কি? জে এর মতো। এটার আকৃতি কি? আই এর মতো, তাই না? তাহলে ক্রোমোজোমগুলো ভি এল জে আই এই আকৃতিতে দেখা যায় কোন অবস্থায় বলো? গতি পর্যায়ে বা অ্যানাফেজ দশায়। খুবই ইম্পর্টেন্ট, সারা জীবন কলেজেও লাগবে। ওকে, এদের কিছু নাম আছে, বুঝছো? যেমন ভি এর নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, ওকে। মেটাসেন্ট্রিক মানে বুঝতেই পারতেছো। আচ্ছা, বানানটা মেটা। আচ্ছা, মেটাসেন্ট্রিক মানে হচ্ছে, মেটা মানে মাঝখানে, সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে এবং দুইটা বাহু যদি ইকুয়াল লম্বা হয়, তখন এটা ভি এর মতো লাগবে, তখন এটাকে মেটাসেন্ট্রিক বলবা, বা বাংলায় বলে মধ্যকেন্দ্রিক। বুঝছো? আচ্ছা, এলটাকে দেখো, একটা বাহু একটু লম্বা, আরেকটা বাহু এটা থেকে একটু ছোট, তখন এটা এল এর মতো লাগবে। তো এটাকে আমরা বলবো সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক মানে একটুর জন্য মেটাসেন্ট্রিক হয় নাই। বুঝছো? যেমন ধরো, একজন হচ্ছে রেজিস্টার, আরেকজন হচ্ছে সাব রেজিস্টার। মানে কি? রেজিস্টারের যে সহযোগী, তাই না? অ্যাসিস্ট্যান্ট টাইপের বুঝাচ্ছে। তো এখানেও এটা মেটাসেন্ট্রিক, এটা একটুর জন্য মেটাসেন্ট্রিকটা হচ্ছে না, তাই এটা সাব মেটাসেন্ট্রিক। বাংলা করলে মেটাসেন্ট্রিকের বাংলা মধ্যকেন্দ্রিক। মেটা মানে মধ্য, আর সেন্ট্রিক মানে কেন্দ্রিক। সাব মেটাসেন্ট্রিকের বাংলা হচ্ছে উপমধ্যকেন্দ্রিক। ওকে, আচ্ছা। যে এটা একটু বাঁকানো না, বলো, একটা বাহু একটু বাঁকানো থাকতেছে, এটাকে আমরা বলছি অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, অ্যাক্রো মানে বাঁকানো। বুঝছো? অ্যাক্রোসেন্ট্রিক হলে এটা হচ্ছে যে আকৃতির। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এল এর একটা বাহু যতখানি বড় ছিল, মানে যতখানি পার্থক্য, এখানে পার্থক্য আরো বেশি থাকবে, একটা বেশি ছোট আর একটা বেশি লম্বা, তখন এটা জে এর মতো লাগে, তখন এটা অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি এমন হয় যে সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে অবস্থান করতেছে এবং আরেক প্রান্তের যে বাহুটা ওইটা দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা যে একদম প্রান্তে অবস্থান করছে, তখন এটাকে বলবা টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, টেলো মানে হচ্ছে শেষ। বুঝছো? মানে একদম শেষে বা প্রান্তে আছে সেন্ট্রোমিয়ার, তাই এটা টেলোসেন্ট্রিক। তো এটার বাংলা করছি আমরা প্রান্ত কেন্দ্রিক। বুঝছো? এই এই হচ্ছে অবস্থা। তাহলে অ্যানাফেজে গতি পর্যায়ে আমরা ক্রোমোজোমগুলোর এইসব আকৃতি দেখতে পাই। হলো? আচ্ছা, এখন আমরা কোথায় যাব? টেলোফেজ বা অন্ত পর্যায়ে যাব। তাই এখানে প্রোফেজের বিপরীত ঘটনা ঘটবে। প্রোফেজে যেটা হয়েছিল, ক্রোমোজোমগুলো খাটো মোটা হওয়া শুরু হয়েছিল, এখানে ক্রোমোজোমগুলো পানি শোষণ করে আবার কি হওয়া শুরু করবে বলো? এই পেঁচানো হওয়া শুরু করবে। এটা তুমি অনেকটা নুডলসের কনসেপ্ট দিয়ে মনে রাখতে পারো। ধরো নুডলস যখন পানি থাকে না, তখন সে খাটো মোটা, খুব জাস্ট ওই একটা চাঙ্কের মধ্যেই অনেকখানি নুডলস থাকতেছে, তাই না? খাটো মোটা করে নুডলসকে যদি পানিতে সিদ্ধ করো, সে তখন পানি শোষণ করে। পানি শোষণ করলে সে কি হয়ে যায় বলো? সে সরু পেঁচানো হয়ে যায় না? বলো। ক্রোমোজোম গুলো এরকম আর কি। পানি নিয়ে নিচ্ছ, ও খাটো মোটা হয়ে গেছে সংকুচিত হয়ে, পানি দিয়ে দিচ্ছ, তখন আবার নুডলস পানিতে সিদ্ধ করলে কি হয়? পেঁচানো টেচানো হয়ে যায়, তুমি বুঝতেই পারতেছো। ওরকম আর কি। বুঝছো? তো ক্রোমোজোমটা এখানে কি হবে বলো? ক্রোমোজোমটা এখানে ক্রোমাটিড, আলটিমেটলি এখানে ক্রোমাটিন তন্তু হয়ে যাবে। ক্রোমাটিন তন্তু। ওকে, আচ্ছা। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলা কি হবে বলো? এগুলোর পুনরাবির্ভাব হবে। আচ্ছা, পুনর পুনর আবির্ভাব বানান খুব কঠিন লাগতেছে, বাংলায় কি লিখবো বলো? আচ্ছা, পুনরায় দেখা যাবে লিখি। ওকে, এখানে কোষ প্লেট তৈরি হবে। কোষ প্লেট কোনটা? এই যে এটা। বুঝছো? কোষ প্লেট তৈরি হবে,
যেটা দিয়ে এই দুইটা পৃথক কোষ হবে একটু পরে। এবং স্পিন্ডল অ্যাপারেটাসের কি হবে বলো? বিলুপ্তি হবে। এই পর্যায়ে এসে স্পিন্ডল অ্যাপারেটাস বিলুপ্তি হয়ে যাবে। এটা তো আর দরকার নাই, দেখো এই জন্য ডট ডট দিয়ে দিচ্ছি। ওকে, বুঝা গেল? তাহলে আমাদের কেরিওকাইনেসিস শেষ। এখন কি করতে হবে বলতো? সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে গেলেই আমাদের সাইটোকাইনেসিসও শেষ হয়ে যাবে এবং আমরা হুবহু অনুরূপ দুইটা কোষ পেয়ে যাব যারা মাতৃ উদ্ভিদের একদম ইকুয়াল। এই হচ্ছে আমাদের টেলোফেজ। আমরা একটু বাকি স্টেপগুলো তাইলে এখন যেগুলো পড়লাম সেগুলো একটু বই থেকে দেখি চল। ওকে, আমরা তো প্রোফেজ দেখেই ফেলছি। প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। হ্যাঁ, ইকুয়েটর মানে কি? বিষুব অঞ্চল জানি আমরা। উদ্ভিদ কোষের মাইক্রোটিবিউল দিয়ে এই স্পিন্ডল তন্তুগুলো তৈরি হবে। আর প্রাণী কোষে কোত্থেকে তৈরি হবে বলো? সেন্ট্রোমিয়ার দিয়ে, সরি কি বলে এটাকে, সেন্ট্রিওল দিয়ে। প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে এগুলো বের হবে। ট্র্যাকশন ফাইবার ভাই ছবি এঁকে দেখাইলো, এগুলোকে ক্রোমোসোমাল তন্তু বলে। আচ্ছা, অ্যাস্টার রে আমি তোমাকে দেখাইছি, এই যে দেখো প্রাণী কোষে অ্যাস্টার রে গুলো বের হচ্ছে, উদ্ভিদ কোষে কোনো কি নাই, অ্যাস্টার রে নাই। ওকে, তারপর আসো, সম্পূর্ণ বিলুপ্তি হবে, শেষ পারছি। গতি পর্যায়ে সেন্ট্রোমিয়ার গুলো তো ভাগ হয়ে গেছে আগেই। সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তো কিসের মধ্যে বলো? এখানেই হয়ে যাবে, মেটাফেজেই হয়ে যাবে। ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যাবে এবং ওরা মেরুর দিকে যাওয়া শুরু করবে। কেমন? সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো অনুগামী হবে। ভি এল জে আই এই চারটা আকৃতি গ্রহণ করবে, অন্য কোনো আকৃতি না কিন্তু। কেমন? আচ্ছা, এবং এদের নামগুলো আমরা দেখলাম, বাংলা নামগুলো ভাইয়া একটু বললো। টেলোফেজে গিয়ে কি হবে? প্রোফেজের ঠিক বিপরীত ঘটনাগুলো ঘটতে শুরু করবে এবং এখানে কোষ প্লেট তৈরি হবে, তাই না? স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে গিয়ে তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে, এই জন্য এগুলো ডট ডট দিয়ে দেখাবো। এই যে পুনরাবৃত্তির ভাব বানানটা ভাইয়া যেটা পারে নাই বা লিখতে গিয়ে প্যারা হয়েছে ভাইয়ের। দেখো এখানে একটু মাইক্রোস্কোপের নিচে কেমন দেখায়, মাইক্রোস্কোপের নিচে দেখে তুমি কিভাবে চিনবা এটা একটা কোষ। কোষের কোষ ঝিল্লিটা আমি তোমাকে দেখাই, এটা হচ্ছে কোষ ঝিল্লি। ওকে, বুঝতে পারতেছো? এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা কি নিউক্লিয়াস। এখানে হিজিবিজি হয়ে আছে না? কোনো ক্রোমোসোম কি বুঝে যাচ্ছে? যাচ্ছে না। এটা দেখে বুঝবা যে এটা আসলে কি অবস্থায় আছে, ইন্টারফেস অবস্থায় আছে। দেখো, এবার দেখো নিউক্লিয়াসের আকৃতিটা একটু বড় মনে হচ্ছে না? বড় মনে হচ্ছে তো। এবং এগুলা এখন একটু একটু তাও বোঝা যাচ্ছে। স্টিল ক্রোমোসোম সংখ্যা গণনা করা পসিবল না প্রোফেসে, বাট স্টিল ক্রোমোসোম গুলো যে খাটো মোটা হয়েছে এটা বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে নিউক্লিয়াসের আকৃতি ছিল এইটুকু, তাহলে আকৃতি বড় হয়েছে। মেটাফেজে দেখো, এই যে এই বরাবর একটা স্পিন্ডল অ্যাপারেটাস আছে। ওকে, তাহলে এটা কোথায় অবস্থান করতেছে? ক্রোমোসোম গুলো একদম মাঝখানে, তাই এটা মেটাফেজ। অ্যানাফেজে দেখো এগুলো কোথায় চলে আসছে? মেরুর দিকে চলে আসছে, ক্রোমোসোম গুলো মেরুর দিকে যাচ্ছে। টেলোফেজে গিয়ে সেপারেট হয়ে গেছে দুইটা, দেখছো? আচ্ছা, এবং দুইটা অপত্য কোষ পেয়ে গেছো, এই একটা কোষ, এই একটা কোষ, স্পষ্ট দুইটা কোষ দেখা যাচ্ছে। সুন্দর না বলো? সবার প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এটা। প্র্যাকটিক্যাল অংশটা রিডিং পড়বা, দড়ি দিয়ে এই ক্রোমোসোমগুলোর আকৃতি বানাইতে বলছে, সময় থাকলে ইচ্ছে থাকলে বানাবা। এবার মাইটোসিসের গুরুত্ব, তোমরা যদি প্রশ্ন অ্যান্সার করতে চাও এখান থেকে, তাহলে তোমাকে গুরুত্বগুলো আসলে এরকম গট বাঁধা না লিখে একটু পয়েন্ট আকারে লিখলে স্যাররা বেশি পছন্দ করবে। তো সবকিছু মিলিয়ে তোমাদের কলেজের বই, স্কুলের বইয়ের কথা সবকিছু মিলে ভাই কিছু পয়েন্ট তোমাকে এখানে মেনশন করে দিচ্ছে। তাহলে আমরা জানি যে আমরা এতখানি বড় হয়েছি কিভাবে, মাইটোসিস করে করি। তাহলে এখানে দেহ গঠন, দৈহিক বৃদ্ধি, এগুলোতে মাইটোসিস হেল্প করছে। বংশবৃদ্ধি, এককোষী জীবের বংশবৃদ্ধি, হ্যাঁ, এককোষী জীবগুলোর ক্ষেত্রে কিভাবে হয়? ভাইয়া যে ক্ল্যামাইডোমোনাস শৈবালের কথা বললো, এককোষী জীবের বংশবৃদ্ধি মাইটোসিসের মাধ্যমেই হচ্ছে, বুঝছো? এককোষী এবং প্রকৃত কোষী হইতে হবে, অপ্রকৃত কোষ হইলে কিন্তু হবে না। যেমন এককোষী ব্যাকটেরিয়া, ওর তো মাইটোসিস হয় না, ওর হয় অ্যামাইটোসিস। শৈবাল ও কিন্তু প্রকৃত কোষী, ওর সুন্দর নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট সবকিছু দেখছো, তাই না? প্রকৃত কোষী হলেই নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, অপ্রকৃত কোষী হলে সেটা তো থাকবে না। আগেই পড়াইছি এগুলো। আচ্ছা, তাহলে ওদের ক্ষেত্রে বংশবৃদ্ধি হবে মাইটোসিস প্রক্রিয়া। ওকে, পারা গেল। তারপরে ধরো উদ্ভিদের অযৌন জনন যে হয়, অযৌন জনন কি? যেসব জননে ধরো তোমার শুক্রাণু ডিম্বাণুর দরকার নাই। যেমন ধরো একটা উদ্ভিদের ডাল কেটে নিয়ে, ধরো গোলাপ গাছের ডাল কেটে নিয়ে তুমি মাটিতে পুঁতে দিলে, দেখলে ওইখান থেকে আরেকটা গোলাপ গাছ হয়ে গেল, এটাও তো বংশবৃদ্ধি। এখানে কি কোনো মিওসিস হয়েছে? না, মাইটোসিসের মাধ্যমেই নতুন গোলাপ গাছটা ডাল থেকে একটা গোলাপ গাছ হয়ে গেল। যদিও এটার নাম অঙ্গজ জনন, বাট অঙ্গজ জনন এক ধরনের কি অযৌন জনন। তাহলে এই ধরনের বংশবৃদ্ধিগুলোতে কিন্তু মাইটোসিসের ভূমিকা আছে। আচ্ছা, এই অংশটা একটু ভালো মতনে খেয়াল করো। এখানে কি বলছে? এটা বলছে জননাঙ্গ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি না কিন্তু জননাঙ্গ সৃষ্টি।
তাহলে পুরুষের প্রধান জননাঙ্গ কি? শুক্রাশয়। ফিমেলের প্রধান জননাঙ্গ কি? ডিম্বাশয়। ওকে, তাহলে এই শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো তৈরি করা কার কাজ? মাইটোসিসেরই কাজ। কিন্তু শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণু শুক্রাণু এগুলো তৈরি হবে, সেগুলো তৈরি হবে মিওসিস প্রক্রিয়া। আমি কিন্তু জনন কোষের কথা বলি নাই, অঙ্গের কথা বলছি। আমাদের সব অঙ্গ কিভাবে তৈরি হয়েছে, হাত পা মাথা সবকিছুই তো মাইটোসিস করে তৈরি হয়েছে, রাইট? বুঝছো? আচ্ছা, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষ তৈরি বলে না, জনন কোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিস করে হচ্ছে। আচ্ছা, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করতেছে সে, নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করছে, ক্রোমোজোমের সমতা রক্ষা করছে। ধরো আমার একটা কোষ হচ্ছে গিয়ে 46টা ক্রোমোজোম, আরেকটা কোষে মানে 42টা ক্রোমোজোম, আরেকটা কোষে 36টা ক্রোমোজোম। এরকম হইলে আমার দেহের সবগুলো কোষ কি একই রকমের থাকতো, একইভাবে কাজ করতো না, অনেক অসুবিধা তৈরি হইতো, আমরা হয়তো বা বাঁচতেই পারতাম না। মাইটোসিসের ফলে সবগুলো কোষে ক্রোমোজোম সংখ্যা ইকুয়াল থাকায় আমাদের সবগুলো কোষ একই রকম ভাবে কাজ করছে। ওকে, আচ্ছা, ক্ষতস্থান পূরণ, কোথাও কেটে গেলে ওই জায়গাটা কিন্তু কাটাই থেকে যায় না, ওই ক্ষতস্থান পূরণ হয়ে যায়, তাই না? কিভাবে হয়? মাইটোসিস প্রক্রিয়ায় হয়। জাস্ট আমি তোমাকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। আমরা মানে আমাদের বডি অনেক বেশি মানে কি বলা যায় এটাকে, ক্ষয় পূরণ বা ক্ষতস্থান পূরণের ক্ষমতা আছে আর কি। ধরো তোমার হাতের এই চামড়া যদি তুলে ফেলি, এই চামড়া যদি তুলে ফেলি, ঠিক আছে, দুইটা চামড়া তুলে তোমার হাতকে এইভাবে রেখে যদি ব্যান্ডেজ করে দেই, তোমার দুইটা হাত কিন্তু লেগে যাবে। তখন আবার এটাকে কেটে অপারেশন করে আলাদা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? মানে এখানকার কোষ, এটা তো ক্যারাটিন আছে, কোষগুলো ভেতরের কোষগুলো সংস্পর্শে আসতে পারতেছে না, উপরের চামড়া তুলে এখানের চামড়া তুলে সার্জারি করে ধরো প্লাস্টার করে এভাবে রেখে দিলাম, তোমার হাত দুইটা কিন্তু জোড়া লেগে যাবে। বুঝছো? তো এই কোষগুলোর মধ্যে মাইটোসিস হয়ে হয়ে জিনিসটা কিন্তু জোড়া লেগে যাবে। তো এরকম করে অন্যান্য জায়গায় কেটে গেলেও তো ওইটা জোড়া লেগে যায়, মাইটোসিস করে এই ক্ষয়পূরণগুলো বা ক্ষতস্থান পূরণগুলো হয়। তারপর আমাদের দেহে প্রতিনিয়তই কিছু কোষ মারা যাচ্ছে, আবার কিছু কোষ তৈরি হয়ে সেটা ক্ষয়পূরণ করে ফেলতেছে রেগুলার। যেমন ধরো তুমি এটা চিন্তা করো না, আরবিসির কথা চিন্তা করো। আরবিসি কোষগুলো রেগুলার মানে 120 দিন পর পর কোষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আবার বোন মেরোতে কিন্তু প্রতিনিয়ত এটা তৈরি হচ্ছে। তো রেগুলার মাইটোসিস হয়ে আরবিসির সংখ্যা আমাদের দেহে নর্মাল রাখতেছে। যদি আরবিসি তৈরি না হয় মাইটোসিস হয়ে হয়ে, তাহলে কিন্তু তোমার আরবিসির সংখ্যা খুব দ্রুতই ফল করবে, কারণ প্রতিনিয়ত এটা ধ্বংস হচ্ছে আর প্রতিনিয়তই এই ক্ষয়টা পূরণ করে যাচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। ওকে, আচ্ছা, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করতেছে, প্রত্যেকটা কোষের বৈশিষ্ট্য কি একই রকমের থাকছে। আচ্ছা, যদি অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় সেখান থেকে কি তৈরি হতে পারে? ক্যান্সার তৈরি হতে পারে। তো ভাইয়া এই 10টা গুরুত্ব আলোচনা করলো, এগুলো একটু মেমোরাইজ করতে হবে হয়তোবা, বা এক দুইবার তুমি খাতায় নোট করতে পারো, তাহলে দেখবা যে মাথায় থেকে যাচ্ছে। 10টার মধ্যে 10টা না থাকলেও 8টা, তোমার 8টা পয়েন্ট তুমি পরীক্ষায় লিখে আসতে পারবা, আর 4-এ 4 পাওয়ার জন্য 8টা পয়েন্ট যথেষ্ট, তাই না? টিউমার নিয়ে একটু কথা বলি। টিউমার আসলে কিভাবে তৈরি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে তৈরি হয়। এবং টিউমার আসলে দুইটা টাইপ আছে, তোমার বইতে নাই, তাও ভাইয়া একটু লিখছে। একটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি বিনাইন, আর এটাকে বলি ম্যালিগনেন্ট। তো বিনাইনটা হচ্ছে একদমই মারাত্মক না, অনেকের হাতে দেখবে একটা ছোট্ট টিউমার হয়ে আছে, যেটা বড় হচ্ছে না, ছোট হচ্ছে না, ব্যথাও করছে না, অনেক বছর ধরে আছে, কোনো সমস্যাই করছে না, এরকম টিউমারকে তুমি বলছো বিনাইন টিউমার। অপরদিকে ম্যালিগনেন্ট টিউমার, এটা খুব মারাত্মক, এটার সাইজ বড় হতে থাকে ধীরে ধীরে। বুঝছো? ধরো এটা একটা ম্যালিগনেন্ট টিউমার, এখানে যে মাইটোসিস হচ্ছে এটা অনিয়ন্ত্রিত। নর্মালি আমাদের যে কোষ বিভাজন হয় এটা প্রোগ্রামড, এটা ফিক্স করা, এটা কোষগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই জন্যই তো আমাদের দেহের আকৃতিগুলো এত প্রিসাইজ হয়, এই হাতটা এই হাতের থেকে বড় না, সব ইকুয়াল হচ্ছে, কারণ কি এটা প্রোগ্রামড, এটা নিয়ন্ত্রিত কোষ বিভাজন। কিন্তু যদি এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তখন এলোপাথারি ভাবে কোষ বিভাজন হইতে পারে, পারে না? পারে। বুঝছো? তো এই যে কোষগুলো ভাই আঁকতেছে এইগুলাই হচ্ছে ক্যান্সার কোষ, প্রতিনিয়ত বিভাজন হয়ে হয়ে এই কোষগুলোর আশেপাশে, এটা ধরো একটা কৈশিক জালিকা। ওকে, তাহলে কোষগুলো কি করতে পারে? বিভাজন হয়ে হয়ে এই কৈশিক জালিকার মধ্যেও কিন্তু ঢুকে পড়তে পারে। বুঝতেছো ব্যাপারটা? যখন বিভাজন হবে, এবং এদিকে যে আরবিসি যাচ্ছে, রক্তের প্রবাহ, এবং এই রক্তের প্রবাহে কিন্তু এই কোষগুলো এখান থেকে ডিটাচড হয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। তোমরা শুনছো না যে ক্যান্সার ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে? ক্যান্সার কোষ রক্তের মাধ্যমে কিভাবে ছড়ায়? এই যে এইভাবেই ছড়ায়। কোষের আশেপাশে কৈশিক জালিকার মধ্যে ওই ক্যান্সারের ফলে সৃষ্ট হওয়া কোষগুলো ঢুকে পড়ে, তখন রক্তের ধাক্কায় কোষটা এখান থেকে আলাদা হয়ে রক্তের মাধ্যমে তো সে অন্য জায়গায় গিয়ে বসতে পারে, সেখানে গিয়ে সে আরেকটা টিউমার বানানো শুরু করে দেয়। মনে করো রক্ত দিয়ে একটা জায়গায় এসে এইখানে সে আবার টিউমার বানানো শুরু করে।
এইভাবে ক্যান্সার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় পড়ে, বুঝছো? ক্যান্সারের এরকম ছড়ায় পড়ার ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে মেটাস্টেসিস। মেটাস্টেসিস। ওকে, কঠিন লাগতে পারে, কলেজে গিয়ে শব্দটা বাবা, স্কুলের বইতে নাই। যারা একটু এক্সট্রা শিখে রাখতে চাও, কলেজে গিয়ে ইজি করতে চাও, তারা জেনে রাখতে পারো। তাহলে ম্যালিগন্যান্ট টিউমারে এই মেটাস্টেসিস হয়, মানে সে ছড়ায় পড়ে রক্তের মাধ্যমে, লসিকার মাধ্যমে, তখন তুমি এটাকে ক্যান্সার বলতে পারবা। তাহলে ক্যান্সার ছড়ায় পড়বে, আর এই বিনাইন টিউমার কখনো ছড়াবে না, কোথাও ছড়াবে না, বুঝছো? তাই সেটা ক্যান্সার না। ওকে, বুঝা গেল? তাহলে এটা অনিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমেই হচ্ছে। এরপরে তো আমাদের মিওসিস, কিন্তু মিওসিসে যাওয়ার আগে আমরা একটু বই থেকে দেখে নিব যে ভাইয়া যেটুকু পড়াইলো বইতে এরকম কি লেখা আছে গুরুত্বের অংশে। তাহলে এখানে দৈহিক বৃদ্ধি হবে, ভাইয়া বলল। বহুকোষী জীব, সব বহুকোষী জীব কোত্থেকে শুরু হয়েছে বলো? জাইগোট থেকে জীবন শুরু করছে। শুক্রাণু ডিম্বাণু মিলেই একটা জীবের শুরু, জাইগোটটাই শুরু। মানুষের কতগুলো কোষ আছে? 30 ট্রিলিয়ন কোষ আছে, বুঝছো? আর একটা ইন্টারেস্টিং তথ্য দিব, আমাদের দেহে কোষের সংখ্যা 30 ট্রিলিয়ন, কিন্তু এই দেহে ব্যাকটেরিয়ার সংখ্যা কত জানো? প্রায় 40 ট্রিলিয়ন বা 39 ট্রিলিয়ন। মানে আমার দেহে যতগুলো মানুষের কোষ আছে, এই দেহে তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া আছে। তাহলে তুমি মানুষ নাকি ব্যাকটেরিয়া? কি বলবা তোমার নিজেকে? তো তুমি বলবো ভাই এতগুলো ব্যাকটেরিয়া কই থাকে, এরা করে কি? এগুলো থাকে তোমার ত্বকে, তোমার অন্ত্রে, ঠিক আছে, মুখে, নাকে, সব জায়গায় মানে ব্যাকটেরিয়া আছে। তো এই ব্যাকটেরিয়াগুলো কি আমাদের ক্ষতিকর ব্যাকটেরিয়া? না, বরং এরা তোমার উপকার করে। কিভাবে? মানে ধরো আজকে তোমার শহরে ধরো কোনো মানুষ নাই, কোনো ভালো মানুষ নাই, বা কোনো মানুষই নাই, তখন এখানে জায়গা নিতে পারে কি? কিছু খারাপ মানুষ সেখানে জায়গা করতে পারে না। তো এই ব্যাকটেরিয়াগুলো এখানে থাকায় সুবিধা কি? এই খারাপ ব্যাকটেরিয়া এসে আমার ত্বকের উপর বাসা বাঁধতে পারতেছে না, কারণ অলরেডি এটা কিছু ভালো ব্যাকটেরিয়া দিয়ে মানে দখল হয়ে আছে, অকুপাইড হয়ে আছে। তো এইভাবে খারাপ ব্যাকটেরিয়ার হাত থেকে ওরা তোমাকে বাঁচায়। তো তুমি বলতে পারো ভাই তাহলে তো সবই ভালো বলতেছেন, তাহলে তো ভালোই, আমার গায়ে ব্যাকটেরিয়া আছে, তাহলে আর সাবান দিয়ে গোসল কেন করে ফেলি, খাওয়ার আগে হাত কেন ধুই? কারণ কবি বলেছিলেন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, তাই না? এই কারণেই হাতের ব্যাকটেরিয়া হাতে সুন্দর, কিন্তু এটা যদি তোমার পেটে যায় তখন কিন্তু সে রোগ সৃষ্টি করবে। পেটের ব্যাকটেরিয়া যদি অন্য জায়গায় যায় তখন সে আবার রোগ সৃষ্টি করবে, বুঝছো? যে যেখানে আছে ওইখানে সে ভালো, ওই জায়গার জন্য সে তোমার উপকারী ব্যাকটেরিয়া। ওকে, এবং তুমি জানো পৃথিবীতে সবচেয়ে বেশি ঘনত্বে ব্যাকটেরিয়া কোথায় থাকে? সবচেয়ে বেশি ঘনত্বের ব্যাকটেরিয়া থাকে আমাদের অন্ত্রের মধ্যে, আমাদের কোলনের মধ্যে। আমরা কোলন কি জিনিস পরিপাক চ্যাপ্টারে সেটা দেখবো, সমস্যা নেই, ঠিক আছে? এখানে পার মিলিমিটার মানে বুঝছো, মানে আচ্ছা অন্য পড়াই ফেলতেছি, তোমার স্কেল থেকে মিলিমিটার দেখো, ওইটুকু মিলিমিটারের মধ্যে 10⁻10 মানে 100 বিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। চিন্তা করলে মাথা ঘুরবে। যাই হোক, তথ্য দিয়ে তোমার মাথা ভারী করতে চাই না, কিন্তু কত ইন্টারেস্টিং ফ্যাক্ট, তাই না? বায়োলজি কিন্তু অত বোরিং না, অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। আচ্ছা, চলো। আর তুমি মনে করতে পারো যে ভাই আমার 30 ট্রিলিয়ন কোষ, এর চেয়ে ব্যাকটেরিয়া কোষের সংখ্যা বেশি, তাহলে তো মানে আমার দেহ তো ব্যাকটেরিয়া দখল করে নিল, বা এতগুলো কোষের জায়গা কিভাবে হয়? তোমাকে বুঝতে হবে মানুষের দেহকোষ থেকে ব্যাকটেরিয়ার কোষ অনেক ছোট্ট, মানে 10টা ব্যাকটেরিয়ার কোষ মিলাইলে একটা মানুষের দেহকোষ, একটা দেহকোষের সমান হইতে পারে। মানুষের কোষের আকৃতি বড়, ব্যাকটেরিয়ার কোষ যেহেতু আদি কোষ, এদের আকৃতি অনেক ছোট, বুঝছো? তো সংখ্যায় বেশি হইলেও ওদের মানে এমন হয় না যে ওরা জায়গা পাচ্ছে না, এরকম না। আচ্ছা, যাই হোক, ওকে, এগুলো রিডিং পড়বা, গুণাগুণ একই থাকতেছে। মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি হবে। কি ধরনের বংশবৃদ্ধি? আমি যদি বলি যে যৌন জনন, তাহলে হবে না। যৌন জননে তো শুক্রাণু ডিম্বাণু লাগবে, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় মিওসিস প্রক্রিয়া, বুঝছো? তাহলে এই যে অঙ্গজ প্রজনন, অযৌন জনন, এগুলোর জন্য মাইটোসিস দরকার, যেগুলো আমি তোমাকে বললাম, ক্ষতস্থান পূরণ, তাই না? জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষ তৈরি না কিন্তু, ঠিক আছে? জনন কোষের সংখ্যা বৃদ্ধি। ওকে, টিউমার, ক্যান্সারের কথা আমি তোমাকে বললাম, যেটা অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য হবে। ওকে, অস্বাভাবিক কোষ বিভাজনের ফল হচ্ছে এই টিউমার, ক্যান্সার। প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। আমি তোমাকে আরো ডেফিনেট ভাবে শিখাই দিচ্ছি যে ম্যালিগন্যান্ট টিউমারকে ক্যান্সার বলে, যেই টিউমারটা ছড়ায় পড়তে পারে, ঠিক না? মেটাস্টেসিস করতে পারে। আচ্ছা, এখানে কিছু কথা লেখা আছে, আসো পড়ি। ক্যান্সার কোষ অস্বাভাবিক কোষ বিভাজনের ফল, ওকে ফাইন। কিছু রোগ জীবাণুর কথা বলছে, এটা দিয়ে তোমার কি হতে পারে? কোষের যে নিয়ন্ত্রণ, নিজের বিভাজনের উপর তার যে নিয়ন্ত্রণ, সেটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরো এখানে একটা ভাইরাসের কথা আলোচনা করছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
ওকে, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাস কি টিউমার করে? জরায়ু মুখের টিউমার করে। জরায়ু মুখটা কি? পুরুষে থাকে না, জরায়ু নামক অঙ্গটা শুধু ফিমেলে থাকে, ঠিক আছে? তলপেটের এই জায়গাটায় থাকে, ছোট্ট অঙ্গ, কতটুকু বলবো, ধরো এই যে আমার মাইকের যেটা, এইটার মতো এইটুকু অঙ্গ, ঠিক আছে, বা তার চেয়েও ছোট, এর চেয়েও ছোট জরায়ু। কিন্তু এইটাই গর্ভধারণের সময়, জরায়ুটা নাশপাতি আকৃতির অনেকটা, তো এটা গর্ভধারণের সময় 20 গুণ বড় হয়ে যায়। আমি তুমি সবাই আমাদের মায়ের জরায়ুতে ছিলাম, বুঝছো, 9 মাস, এই আর কি। তো সেই জরায়ুর যে মুখ, সেই জরায়ু মুখের ক্যান্সার হয় হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে। তো কিভাবে সে করে? এই ভাইরাসের 2টা জিন আছে। এই জিন মানে ডিএনএ অণুর অংশ, ঠিক আছে, ভাইরাসের ডিএনএর একটা অংশ। এই জিনগুলোকে আমরা নাম দিচ্ছি কি E6 E7, সহজ নাম। এই 2টা জিন কি করতে পারে? এমন কিছু প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনগুলো জরায়ু মুখের যে কোষ আছে সেই কোষের যে নিয়ন্ত্রণ সেটাকে নষ্ট করে ফেলে। পরে জরায়ু মুখ ইচ্ছা মতনে বিভাজন হয়। আমি একটু আঁকি তোমার জন্য এই ব্যাপারটা, কেমন দেখতে ইউটেরাসটা আমি তোমাকে বলি। ইউটেরাস মানে জরায়ু, ওকে? জরায়ুটা অনেকটা এরকম, এটা হচ্ছে ডিম্ব নালী, এটা হচ্ছে ফিমেলের ডিম্বাশয়, জরায়ুর সাথে এটা কানেক্টেড থাকে একটা লিগামেন্ট দিয়ে। যাই হোক, এত কিছু না বলি তোমাকে, আমি তুমি সবাই এই জরায়ুর ভেতরে ছিলাম, বুঝছো? তো এইটা হচ্ছে জরায়ু মুখ। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 E7 এমন কিছু প্রোটিন তৈরি করে যেটা এই জরায়ু মুখের যে কোষগুলো ছিল এই কোষগুলোর নিয়ন্ত্রণ কি করে? নষ্ট করে দেয়। পরে এখানে কি হবে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে বা ক্যান্সার হবে। এটাই জরায়ু মুখ ক্যান্সার। ওকে, বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এই আর কি। কখনো কখনো কিছু এরকম জিন আছে যারা মানুষের কোষের মধ্যে ঢুকে যায়, এই জিনগুলো, এবং মানুষের কোষের সাথেই তারা বিভাজিত, মানে সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং সেল ডিভিশন যে কন্ট্রোল সেটা টোটালি নষ্ট করে দেয়। সেল ডিভিশনটা যে কন্ট্রোল করে সেই জিনটা বা সেই প্রোটিনটার নাম হচ্ছে P53। তাহলে এই P53 নামক একটা জিন আছে মানুষের দেহে, এটা সবকিছু কন্ট্রোল করতেছে। যেমন ধরো, তুমি যে বাজে কাজ করতে পারো না, তোমার মাঝে মধ্যে মনে হয় যে আমি অপরাধী হয়ে যাই, খুনি হয়ে যাই, পাপী হয়ে যাই, কিন্তু তুমি তো এগুলো হইতে পারো না, তাই না? তোমার তো কিছু লিমিটেশন আছে, তোমার বাপ মা তোমাকে কন্ট্রোলের মধ্যে রাখছেন, তাই তো? তোমাকে যে যা তা তোমাকে করার সুযোগ দিচ্ছেন না। কিন্তু ধরো আজকে যদি তোমার বাবা মা না থাকতো ছোটবেলা থেকে, তাহলে তুমি কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারতা। তাহলে P53 এই জিনটা হচ্ছে একটা কোষের, ধরো বাপ মা যে কন্ট্রোল করে, যে ইচ্ছা মতো কোষটাকে বিভাজিত হতে দেয় না। কিন্তু যদি এই P53 নষ্ট হয়ে যায়, এর কন্ট্রোলটা যদি নষ্ট হয়ে যায়, তখন একটা কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে ক্যান্সার সৃষ্টি করে ফেলতে পারে, এই আর কি। ওকে, পারলাম? আচ্ছা, কোথায় কোথায় ক্যান্সার হইতে পারে? দেহের প্রায় সকল অঙ্গেই ক্যান্সার হইতে পারে। আচ্ছা, আমরা এখন মিওসিসে যাব। চলো দেখি মিওসিস কোষ বিভাজনটা কেমন হয়। দেখো, মিওসিস 1 যেটা রিডাকশনাল কোষ বিভাজন, আর ইকুয়েশনাল হচ্ছে মিওসিস 2। ভাইয়া 2টা ভাগে ভাগ করছেন এবং আগেই ভাইয়া তোমাকে বলছেন যে মিওসিস 2 আসলে কি মাইটোসিসের অনুরূপ। তো মাইটোসিসকে ইকুয়েশনাল বললে মিওসিস 2 কেও তুমি ইকুয়েশনাল বা সমীকরণিক বলবা, তাই না? আচ্ছা, খেয়াল করো, এটা একটা কোষ, এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড বলো দেখি? যেহেতু জোড়ায় জোড়ায় আছে তাহলে অবশ্যই এটা একটা কি ডিপ্লয়েড কোষ। ভাই এটা কি কোনো দেহকোষ? না, দেহকোষে কি মিওসিস হয়? হয় না। এটা আসলে একটা জনন মাতৃকোষ। কি বলো এটা? জনন মাতৃকোষ। ভাই এই জিনিস আবার কি? জনন মাতৃকোষ আবার কি? যেই কোষটা থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে সেটা হচ্ছে জনন মাতৃকোষ, বুঝছো? এটা হচ্ছে মাতৃকোষ, এটা হচ্ছে অপত্য কোষ এমনিতেই, তাই না? এটা মাদার সেল, এগুলো হচ্ছে ডটার সেল। তবে এই মাদার সেলটা কি তৈরি করে? জনন কোষ তৈরি করে, এজন্য এটার নাম হচ্ছে জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষেই মিওসিস হবে, দেহ মাতৃকোষে মিওসিস হবে না। ওকে, মাইটোসিস হবে। আচ্ছা, তাহলে মিওসিস 1-এ দেখো কি হচ্ছে, এখানে কি বিভাজিত হইলো আমাকে বলো? এখানে নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে। নিউক্লিয়াস আগে একটা ছিল, নিউক্লিয়াস এখানে একটা, এখানে একটা, 2টা হয়ে গেছে। তাহলে এখানে কিসের বিভাজন ঘটলো?
মিওসিস ওয়ানে কিসের বিভাজন ঘটলো বলো? নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াস বিভাজন হইল। তাহলে প্রথম অংশে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন। তোমার বইতে কিন্তু এই লাইনগুলো লেখা আছে, বাট এগুলা মুখস্থ করতে হয়, বুঝার সুযোগ নাই। আমি তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, আশা করি তুমি বুঝতে পারছো। এবং বুঝতে পারলে অবশ্যই তুমি এই যে ক্লাসগুলো এগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তোমার বন্ধুকে তুমি কেয়ার করো, দুইজন মিলে, দুইজনের স্বপ্নের, দুইজন না মানে তোমরা যে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস আসছো, সবাই মিলে একসাথে স্বপ্নের জায়গায় চলে আসছো, ব্যাপারটা খুব থ্রিল, মানে অনেক থ্রিল ফিল হয় না? ভালো লাগে না বলো? আচ্ছা, এবং নোটগুলো করে তোমরা কিন্তু কম্প্যাক্ট বায়োলজি বাই ডক্টর রিজভিতে এই গ্রুপে অবশ্যই জমা দিবা। ভালো নোট যে করবে, সুন্দর নোট যে করবে আকস্মিকভাবে, তাকে কিন্তু ভাইয়া গিফট বা পুরস্কার বা প্রাইজ ব্যবস্থা করে দিতে পারেন। তো সুন্দর করে তোমরা নোট জমা দিবা এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবা, মনে থাকবে? আচ্ছা, ফিরে আসি পড়ায়। তাহলে নিউক্লিয়াস এখানে ছিল একটা, নিউক্লিয়াস কিন্তু এখানে দুইটা হয়ে গেছে। তাহলে এখানে কিসের বিভাজন হয়েছে? নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। খেয়াল করো তো, ক্রোমোজোম কি বিভাজিত হয়েছে? না, ক্রোমোজোম মিওসিস ওয়ান শেষে, মানে শুরুতে ছিল 1 2 3 4, শেষেও তো 1 2 3 4, তাহলে ক্রোমোজোমের কোনো বিভাজন কিন্তু হয় নাই, এখানে শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, রাইট? আচ্ছা, মিওসিস টু, এটা যেহেতু একটা মাইটোসিস কোষ বিভাজন, তো মাইটোসিস নিউক্লিয়াস কয়বার? নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, তাহলে এখানে নিউক্লিয়াসটাও ভাগ হয়েছে। দেখো এই যে এখানে একটা নিউক্লিয়াস, এটা ভাগ হয়ে কি দুইটা হয়েছে, তাই তো? আর ক্রোমোজোমটাও একবার বিভাজিত হয়। দেখো এখানে দুইটা ক্রোমোজোম, এটা বিভাজিত হয়ে কি এখানে দুইটা হয়েছে, এখানে দুইটা হয়েছে, চারটা হয়ে গেছে। তাহলে এখানে নিউক্লিয়াসের বিভাজনও হয়েছে, ক্রোমোজোমের বিভাজনও হয়েছে, একবার একবার করে। তাহলে আমরা শিখলাম যে মিওসিসের প্রথম ধাপে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়, বাট দ্বিতীয় ধাপে নিউক্লিয়াসের বিভাজন হয়, ক্রোমোজোমের বিভাজন হয়। তাহলে পুরো মিওসিসে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হলো? দুইবার। ক্রোমোজোম কয়বার বিভাজিত হলো? একবার। মনে থাকবে? আচ্ছা, আর মাইটোসিসে সব একবার একবার একবার, ঠিক আছে? মাইটোসিসে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, সাইটোপ্লাজম একবার। আর এখানে নিউক্লিয়াস বিভাজন হইলো দুইবার, মিওসিস ওয়ান একবার, মিওসিস টুতে একবার। আর ক্রোমোজোমের বিভাজন মিওসিস ওয়ানে হয় না, মিওসিস টুতে গিয়ে হয় শুধু। ওকে, ডান? মনে থাকবে? আচ্ছা, মিওসিসে একটা অদ্ভুত ব্যাপার ঘটে, যেটা না বললে আমার মনে হয়েছে মিওসিসটা অসম্পূর্ণ থেকে যাবে, যদিও তোমার বইতে নাই, কিন্তু আমার বলতে খুব ইচ্ছে হয়েছে। ওকে, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। শিখে রাখো, নামটা জেনে রাখতে পারো, কলেজে গিয়ে এটা নিয়ে ডিটেলস পড়বা। ক্রসিং ওভার ব্যাপারটা হচ্ছে, একটু দেখো এখানে ক্রোমোজোম গুলোকে, মনে হচ্ছে ওরা একজন একজনকে জড়াই ধরছে, রাইট? হ্যাঁ, অনেকদিন পরে দেখা হয়েছে দুইটা বন্ধুর, আরে বন্ধু কেমন ছিল এতদিন, এরকম করে জড়াই ধরছে। আচ্ছা, কথা সেটা না, এই দুইটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, হ্যাঁ দেখো দুইটা কিন্তু ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড, তাই না? দেখো এইটা একটা ক্রোমোজোমের ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড, ভিন্ন দুইটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, যাদেরকে আমরা নন সিস্টার ক্রোমাটিড বলছি। যদি একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড হতো তাহলে সিস্টার ক্রোমাটিড বলতাম। ক্রসিং ওভারটা যে হয়েছে এটা আসলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়েছে, তাই না? এবং ক্রসিং ওভার হওয়ার পরে দেখো এই যে লাল ক্রোমোজোমের এই অংশে কিছুটা নীল চলে আসছে, আর নীলের মধ্যে লাল চলে গেছে, মানে কি এরা এদের অংশ পরিবর্তন করছে। খেলোয়াড়রা দেখবা খেলা শেষে জার্সি পরিবর্তন করে, একজন একজন আরেকজনের জার্সি দিয়ে দেয়, এক্সচেঞ্জ করে, দেখছো কখনো ফুটবল খেলায়? তো ওই রকম এই ওরা কোলাকুলি করার পরে এর একটা অংশ ওর কাছে চলে আসছে, এর একটা অংশ ওর কাছে চলে গেছে, এই ব্যাপারটাকেই ক্রসিং ওভার বলে। এইটা হইলে কি হয়? এটা হইলে হচ্ছে এখানে বৈচিত্র্য তৈরি হইলো, মিক্স আপ হইলো, বুঝছো? এই ক্রোমোজোম আর এইগুলো ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্স তৈরি হইলো, বৈচিত্র্য তৈরি হইলো। তো মিওসিসের ফলে বৈচিত্র্য কিভাবে তৈরি হয়? এই ক্রসিং ওভারের ফলে তৈরি হয়। এখানেও সিম্পলিফাইড ছবি আছে, দেখো দুইটা নন সিস্টার ক্রোমাটিড, মানে নন সিস্টার বলতে কি ভিন্ন ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড কাছাকাছি এসে এদের অংশগুলো এভাবে পরিবর্তন করে নেয়, বুঝছো? এটা মাইটোসিসে কিন্তু হয় না, এটা শুধু মিওসিসে হয়, মিওসিস ওয়ানে হয়, শুরুতেই হয়ে যায়। ওকে, আসলে তাহলে মিওসিসের গুরুত্ব দেখি। জনন কোষ সৃষ্টি, জনন কোষ বলতে কাদের বুঝাচ্ছি? শুক্রাণু ডিম্বাণু এগুলো তৈরি করছে, তাই তো? আচ্ছা, মিওসিস ছাড়া শুক্রাণু ডিম্বাণু তৈরি করা সম্ভব না। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, আচ্ছা এটা একটু তুমি যদি পরীক্ষাতে মিওসিসের গুরুত্ব আসে তাহলে একটু ডিটেলসে এগুলো বর্ণনা করে আলোচনা করবা, যেমন তুমি কি রকমের আলোচনা করতে পারো। মনে করো আমরা চিন্তা করলাম যে, ওকে আমরা চিন্তা করলাম, ধরো কোনটা বলবো তোমাকে, ধরো আচ্ছা আমরা ক্রোমোজোম সংখ্যা জাস্ট ধরে নিই, ঠিক আছে? মনে করো আমি একটা এখন খরগোশ আঁকবো, তোমরা হাসবা না, কেমন? আচ্ছা
ধরো এইটাই হচ্ছে আমাদের খরগোশ, ইঁদুরের মতো লাগতে পারে, যাই হোক যেটাই ধরো, ওকে, খরগোশ, ইঁদুর, যাই চিন্তা করো। আচ্ছা, ধরলাম ওর ক্রোমোজোম আছে, আমি সবার ক্রোমোজোম অ্যাকুরেটলি জানি না, ধরলাম ওর ক্রোমোজোম আছে মনে করো 40টা, ঠিক আছে, 40টা ক্রোমোজোম আছে ওর, ওকে। আচ্ছা, তাহলে ওর 40টা বা কত, 20 জোড়া, মনে করো এই প্রাণীটার, কাল্পনিক এই প্রাণী, তার হচ্ছে 20 জোড়া ক্রোমোজোম আছে কিসে, দেহকোষে। তাহলে ওর কাছ থেকে যে শুক্রাণু ডিম্বাণু আসবে, ঠিক আছে, মনে করো এটা ওর শুক্রাণু, এটা হচ্ছে ওর ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুতে কয়টা ক্রোমোজোম থাকবে, অর্ধেক হয়ে যাবে না, অর্ধেক হয়ে মিওসিস হয়ে তৈরি হবে না। তাহলে এখানে কয়টা হয়ে যাবে, এখানে হবে 20টা, এখানে হবে 20টা। কেন বলো তো, কারণ আচ্ছা একজনের দেহে কিন্তু শুক্রাণু ডিম্বাণু দুইটা তৈরি হবে না, ও পুরুষ হলে শুক্রাণু তৈরি হবে, স্ত্রী হলে ডিম্বাণু তৈরি হবে। মানে এই প্রজাতির যে শুক্রাণু ডিম্বাণু, তাদের ক্রোমোজোম মিওসিস হয়ে এগুলো তৈরি হওয়ায় তাদের ক্রোমোজোম সংখ্যাটা দেহকোষের অর্ধেক হয়ে যাবে, রাইট। এখন এই দুইজনের মধ্যে মিলন হবে, মিলন হয়ে তারা কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে। তাহলে সেই জাইগোটে আবার ক্রোমোজোম কয়টা হয়ে যাবে বলো, 20 কয়টা হয়ে গেল, 40টা হয়ে গেল। তাহলে এই যে তার প্রজাতির পরম্পরায় ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব থাকতেছে। যদি মিওসিস না হইতো কি হইতো, চলো চিন্তা করি। ধরো এই শুক্রাণু ডিম্বাণু মিওসিস করে তৈরি হয় নাই, তারা মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে তোমার শুক্রাণুতেও থাকতো 40টা, ডিম্বাণুতেও থাকতো 40টা। তাহলে জাইগোট যখন তৈরি হইতো ক্রোমোজোম কয়টা হয়ে যেত, 80টা। তার পরের প্রজন্মে ক্রোমোজোম কয়টা হয়ে যেত, 160টা। তারপর পরের প্রজন্মে হয়ে যেত 320টা। তাহলে এইভাবে কি একটা প্রজাতি টিকে থাকতে পারতো, ক্রোমোজোম সংখ্যা খালি এভাবে বৃদ্ধি পাইলে? পারতো না, তাই না? তাহলে প্রজাতিকে টিকে থাকার জন্য তার জনন কোষে ক্রোমোজোম অর্ধেক হওয়াটা খুবই জরুরি, আর এই কাজটা করে দেয় কে, মিওসিস। কাহিনী কি ক্লিয়ার, বুঝতে পারছো জিনিসটা? এভাবেই তুমি একদম আমি যেভাবে বললাম এইভাবে উদাহরণ দিয়ে তুমি কিন্তু মিওসিসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারো। স্যাররা কিন্তু পছন্দ করবেন, তোমার বইতেও এইভাবেই লেখা আছে, পয়েন্ট আকারেও দিবা, প্লাস এই জিনিসগুলো পয়েন্টের পাশে ব্যাখ্যা করে দিবা। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখতেছে, এই যে একটা প্রজাতিকে একই রকম রাখছে। আচ্ছা বাস্তবে কি হয়, বাস্তবে যদি ক্রোমোজোম সংখ্যা এরকম ডাবল আপ হয়ে যায়, তখন আসলে প্রাণীর সাইজ অনেক বেড়ে যায়, আকৃতি অনেক বেড়ে যায়, বুঝছো? কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের জন্য ভালো। যেমন ধরো আলুর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা যদি বেড়ে যায়, আলুর সাইজ বড় হয়, তো আলুর সাইজ বড় হইলে তো এটা আমাদের জন্য ভালো, তাই না? আগে ছোট আলু পাইতে, এখন বড় আলু পাচ্ছ, বেশি খাইতে পারবা সহজে। কিন্তু সব সময় তো এটা ভালো না, তাই না? মানুষের ক্ষেত্রে যদি এটা হওয়া শুরু করলো, যে মানুষের সাইজ খালি বড় হইতে থাকলো, এমনিতেই আমরা এই ছোট্ট পৃথিবীতে এত 800 কোটি মানুষ আটতে চাই না, আরো যদি মানুষের সাইজ বড় হইতে থাকে তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার হবে। তাহলে ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব রাখা খুবই ইম্পর্টেন্ট। বৈচিত্র্য সৃষ্টি হয় কিভাবে বলো, ক্রসিং ওভারের মাধ্যমে। এবং তোমরা যখন জেনেটিক্স চ্যাপ্টারটা পড়বা, জিন তত্ত্ব বা ওই যে মেন্ডেলের আলোচনাগুলো আছে না, তোমাদের বইতে আছে কিনা আমি জানি না, অল্প করে আছে আমি যতটুকু জানি, কলেজে উঠলে পড়বা। তো এই মেন্ডেলের যে সূত্রগুলো সেগুলা প্রমাণের জন্য মিওসিস ছাড়া কোনো ওয়ে নাই, মানে মিওসিস হয় বলেই মেন্ডেলের সূত্রগুলো আসলে ব্যাখ্যা করা যায়। এগুলো হচ্ছে মিওসিসের গুরুত্ব। ওকে, পারা যাবে? চলো বই থেকে মিওসিসের গুরুত্বটা চট করে দেখে নিই। ওকে, তাহলে প্রথমবারে মিওসিস, প্রথমবার মানে কি বলো, মিওসিস 1 শুধু কি হয়েছে, ক্রোমোজোম সংখ্যাগুলো অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে শুধু নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে, ক্রোমোজোম বিভাজিত হয় নাই। দ্বিতীয়বারে আবার 2টা কোষে বিভাজিত হয়, দ্বিতীয়বারে 2টাই বিভাজিত হয়, নিউক্লিয়াস ও ক্রোমোজোম, আমি যেটা তোমাকে দেখাইলাম। ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে, রাসমূলক বিভাজন কেন বলে তোমরা পারবা এটা, ডিএনএর পরিমাণ অর্ধেক হয়ে যাবে। আমার ছবিটা এখানে আঁকছে, বাট এটার থেকে আমি যেটা রং দিয়ে আঁকছি ওইটা একটু দেখে বোঝার চেষ্টা করবা। এখানে কালারটা ইউজ করে নাই বলে একটু জটিল মনে হয়। আচ্ছা, বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য, যেটা তোমাকে বললাম। অঙ্গজ জননটা এক ধরনের অযৌন জনন। আচ্ছা, এগুলো একটু রিডিং পড়বা, রিডিং পড়লে পারবা। আমি যে ব্যাপারটা তোমাকে ওই আমাদের খরগোশ বা ইঁদুর যেটাই লাগছে তোমার কাছে ওইটা দিয়ে বুঝাইছি না, ওই জিনিসটা এখানে আলোচনা করছে। ওকে, আচ্ছা, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, এই যে আমরা জিন জিন বলি, তোমরা খালি জিন শুনলেই মনে করো আলাদিনের প্রদীপ ঘষলে যে দৈত্যটা বেরোয় আসে সেটার নাম জিন। বায়োলজিতে সেটা জিন না, ঠিক আছে? জিন হচ্ছে ডিএনএ অণুর একটা অংশ, যেটা নিয়ে অন্য ক্লাসে আমরা আরো ডিপ ডিটেলসে আলোচনা করব। ওকে, আচ্ছা, তো এই জিনটা আসলে কোথায় থাকে, ক্রোমোজোমের মধ্যেই থাকে, ঠিক আছে? মানে ধরো এটা একটা ক্রোমোজোম, বোঝার চেষ্টা করো। এই ক্রোমোজোমকে তুমি যদি জুম করে দেখো
তাহলে দেখবে এই ক্রোমোজোমটা আসলে এরকম পেঁচানো দ্বিসূত্রক ডিএনএ দিয়ে তৈরি। মানে একটা সুতা, অনেকগুলো সুতাকে কুণ্ডলি পাকায় রাখলে যেমন হবে, ওই ডিএনএ কে কুণ্ডলি পাকায় রাখলে ক্রোমোজোম হয়। তাহলে ডিএনএ অণুর একটা অংশকে আমরা কি বলতেছি? জিন। ছোট ছোট অংশগুলোকে জিন বলি। ওকে, আচ্ছা, এগুলো রিডিং পড়লে পারবা। হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি পারবো না? শিখাইছি না বলো? পারবো। আচ্ছা, এই দেখো, জনন মাতৃকোষে মিওসিস হবে, তাহলে শুক্রাণু নির্মাণে যেটা তৈরি হবে সেটা কি? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড না হইলে এই জাইগোটটা কি ডিপ্লয়েড হইতো? যদি এটাও ডিপ্লয়েড হইতো, এটাও ডিপ্লয়েড হইতো, তাহলে জাইগোট হয়ে যাইতো কি? টেট্রাপ্লয়েড। মানে ক্রোমোজোম 4 প্রস্থ করে হয়ে যেত। 1 নম্বর ক্রোমোজোম থাকতো 4টা, 2 নম্বর ক্রোমোজোম থাকতো 4টা, 3 নম্বর ক্রোমোজোম থাকতো 4টা, সব 4টা 4টা করে হয়ে যাইত। তো আল্লাহ বাঁচাইছে। ওকে, আচ্ছা, তাহলে মিওসিস কোথায় হবে? জনন মাতৃকোষে। গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে এটা হবে। ওকে, আচ্ছা, তাহলে পরাগধানীর ভেতরে পরাগরেণু তৈরির সময়, ডিম্বকের ভেতরে ডিম্বাণু তৈরির সময় এই মিওসিস হয়। উন্নত প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু কোথায় তৈরি হবে? পরাগধানীতে। প্রাণীতে কি পরাগধানী থাকে? প্রাণীতে থাকবে শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলোর মধ্যে মিওসিস হবে। আমি যদি বলি পরাগধানী কিভাবে তৈরি হয়? মাইটোসিসের মাধ্যমে। ডিম্বক কিভাবে তৈরি হয়? মাইটোসিসের মাধ্যমে। সেই ডিম্বকের ভেতরে ডিম্বাণু কিভাবে তৈরি হয়? মিওসিসের মাধ্যমে। শুক্রাশয়, ডিম্বাশয় কিভাবে তৈরি হয়? মাইটোসিসের মাধ্যমে। জননাঙ্গ মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়। দেহকোষ ওরাও, কিন্তু ওইগুলোর মধ্যে জননাঙ্গের মধ্যে যে জনন কোষ শুক্রাণু নির্মাণে তৈরি হচ্ছে সেটা মিওসিসের মাধ্যমে। ওকে, আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, কিছু অনুন্নত প্রাণী আছে, ছত্রাক, শৈবাল, মস জাতীয় কিছু প্রাণী যারা আসলে নর্মালি হচ্ছে হ্যাপ্লয়েড। বুঝছো? তাহলে তার নর্মাল অবস্থা কি? হ্যাপ্লয়েড। আচ্ছা, এখন একটা হ্যাপ্লয়েড কোষ যখন শুক্রাণু তৈরি করবে আর ডিম্বাণু তৈরি করবে, ধরো সে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করবে, আচ্ছা, এরা কি মিওসিস করে শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে? তোমার কি মনে হয়? না, মিওসিস করে n/2 করবে। মানে তার ক্রোমোজোম আছে মনে করো 3টা। ওকে, 3টা ক্রোমোজোম আছে, এটা কি 1.5টা করে ফেলবে? কোনো জোড়া নাই, জাস্ট 3টা ক্রোমোজোম আছে, এটা কি 1.5টা হবে? এরকম তো হয় না। মনে রাখবা, হ্যাপ্লয়েড কোষে কখনোই মিওসিস হয় না। হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোমকে আর কি অর্ধেক করবা? এটা কিন্তু অর্ধেক করা যাবে না, এটা তার জোড়া নাই যে অর্ধেক করবা। তাহলে হ্যাপ্লয়েড কোষে কখনোই কি হয় না? মিওসিস হয় না। তাহলে এই শুক্রাণু ডিম্বাণুগুলো কেমন হইলো? এটা মাইটোসিস করেই তৈরি হইলো মনে করো, এবং এরা হ্যাপ্লয়েড হইলো। তাহলে এখানে জাইগোট কেমন হয়ে গেল? জাইগোট হয়ে গেল ডিপ্লয়েড, রাইট? জাইগোটটা ডিপ্লয়েড হয়ে গেল, ঠিক তো? এবার একটা ব্যাপার দেখো, ব্যাপারটা হচ্ছে তোমার জন্য তো এটা নর্মাল, জাইগোট ডিপ্লয়েড হবে, এটা তো নর্মাল, কিন্তু ওর জন্য কি নর্মাল? ও নর্মালি কি, ও তো নর্মালি হ্যাপ্লয়েড। তো ওর তো তখন হাঁসফাঁস লাগতে থাকে যে হায় হায়, আমি তো ডিপ্লয়েড হয়ে গেছি, তাড়াতাড়ি আমাকে হ্যাপ্লয়েড অবস্থায় ফিরে আসতে হবে, তাহলে নয়তো তো আমি আমার যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মান সম্মান রাখতে পারবো না, আমাকে তাড়াতাড়ি হ্যাপ্লয়েড অবস্থায় আসতে হবে, কারণ ও নর্মালি কি হ্যাপ্লয়েড। তখন এখানে কি হবে? মিওসিস হবে। আচ্ছা, এই মিওসিসটা কি জাইগোট হওয়ার আগে হইলো নাকি পরে হইলো? আমাদের দেহে মিওসিস কখন হয়? জাইগোট তৈরি হওয়ার আগে, শুক্রাণু ডিম্বাণু তৈরির সময়। আর ছত্রাক, শৈবাল, মস জাতীয় কিছু হ্যাপ্লয়েড উদ্ভিদ, ওদের মিওসিস কখন হচ্ছে? জাইগোট তৈরি হওয়ার পরে। বায়োলজির ভাষায় এটাকে বলে পোস্ট জাইগোটিক মিওসিস। পোস্ট মানে পরে, জাইগোট মানে তো বুঝতেই পারছো, জাইগোট তৈরি হওয়ার পরের মিওসিস, তাই এটা পোস্ট জাইগোটিক মিওসিস। বুঝছো কাহিনীটা? এই আর কি। তো পোস্ট জাইগোটিক মিওসিস কোথায় ঘটে? শৈবাল, ছত্রাক, মস জাতীয় উদ্ভিদে ঘটে। কেন? কারণ ওরা নর্মালি হ্যাপ্লয়েড, কিন্তু এতে জাইগোট অলওয়েজ ডিপ্লয়েড হবে, নো আদার ওয়ে, যেহেতু শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি হবে। শুক্রাণু ডিম্বাণু তো n/2 হইতে পারে না কোনোভাবে, ক্রোমোজোম তো ওই একটার মাঝখান দিয়ে ভেঙে থাকবে, এরকম তো সম্ভব না। তো ক্রোমোজোম একটা একটা করে থাকবেই, জাইগোট ডিপ্লয়েড হবেই বাধ্য, কিন্তু সে তো ডিপ্লয়েড অবস্থায় থাকবে না, কারণ তার বংশ কি? হ্যাপ্লয়েড বংশ, সবাই হ্যাপ্লয়েড, তার দেহকোষ সব হ্যাপ্লয়েড। তাহলে ওই অবস্থায় সে কিভাবে ফেরত যাবে এখান থেকে? সে তো আটকা পড়ে গেছে ডিপ্লয়েড জাইগোট হিসেবে, তখন তাকে মিওসিস করে এই অবস্থা ফেরত যেতে হবে। এরকম মিওসিসকে কি বললাম? পোস্ট জাইগোটিক মিওসিস, মানে জাইগোট হওয়ার পরে মিওসিস হচ্ছে। ওকে, অনেকক্ষণ বললাম। মিওসিস 1, মিওসিস 2, প্রথম বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ অর্ধেক হয়ে যায়, দ্বিতীয়টায় অনুরূপ। ওই আমার ছবির সাথে মিলায় দেখো, ভাই যে পড়াইছে এই লাইনগুলো, এখানে বলছে যে প্রথম মিওসিসে মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে ক্রোমোজোম। মাতৃকোষে কয়টা আছে? 4টা, এখানে কয়টা করে হয়ে গেছে? 2টা। অর্ধেকের কাজটা প্রথমেই হয়েছে, পরে তো সে মাইটোসিসের মতো নর্মালি বিভাজিত হচ্ছে।
বইতে যাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা ছবি দিচ্ছে, দেখো দুইটা ব্যাঙ, একটা নাম হচ্ছে জেনোপাস, এটা কিন্তু এক্স যদি শুরুতে থাকে তারপর যদি ভাওয়েল থাকে উচ্চারণটা হবে জে এর মতো। ওকে, তাহলে এটার নাম কি বলো? জেনোপাস। জেনোপাস ট্রপিক্যালিস, এটা হচ্ছে এটা জেনোপাস ট্রপিক্যালিস। দেখো এটার তুলনায় এটা কত বড়, এটার নাম কি? জেনোপাস লেভিস। তাহলে জেনোপাস লেভিসটা জেনোপাস ট্রপিক্যালিস থেকে অনেক বড়। তো জেনোপাস যেহেতু ওদের জেনাসটা সেম, ওদের গণটা সেম, কিন্তু প্রজাতি ডিফারেন্ট। তো আলাদা প্রজাতি কিভাবে হয়ে গেল জানো? কারণ এখানে একটা একটা ভুলের মাধ্যমে, বা একটা মানে যেটা নর্মালি হয় যে আমাদের ক্রোমোজোমগুলো মানে জাইগোটে কি থাকে, সমান থাকে, দেহকোষে ডিপ্লয়েড, জাইগোটে ডিপ্লয়েড হচ্ছে। কারণ কি? আমাদের শুক্রাণু নির্মাণটা মিওসিসের মাধ্যমে সৃষ্টি হচ্ছিল বলে। কিন্তু এই ব্যাটার শুক্রাণু নির্মাণ মিওসিস হয় নাই, বুঝছো? ধরো ওর ক্রোমোজোম, এগুলো লিখে নাই অবশ্য তোমার বইতে। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা, যাই হোক, শুক্রাণুটাও ধরো ডিপ্লয়েড, ডিম্বাণুটা হয়েছে ডিপ্লয়েড, এরা মিলে যে জাইগোট তৈরি করছে এরা কি হয়ে যাবে? টেট্রাপ্লয়েড হয়ে যাবে না? এটা একটা টেট্রাপ্লয়েড প্রাণী, বুঝছো? ক্রোমোজোম সংখ্যা এটার কি এনে দ্বিগুণ হয়ে গেছে। মানে ওর ক্রোমোজোম যদি ধর 10টা থাকে তাহলে ওর ক্রোমোজোম কয়টা? 20টা। ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেলে সাইজ কি হয়ে যায়? বড় হয়ে যায়, দেখছো? সাইজ বড় হয়ে গেছে, এবং এটা একটা আলাদা প্রজাতি হয়ে গেছে, নতুন প্রজাতি হয়ে গেছে। ওকে ভাই, প্রজাতি যে আলাদা হয়েছে এটা কেমনে বুঝবো? প্রজাতি আলাদা হয়েছে এটা বুঝবা হচ্ছে, আলাদা প্রজাতির মানে প্রজাতি তখনই বলতে পারবা যখন এই দুইটা এরকম ব্যাঙ মিলে আর একটা নতুন এরকম ব্যাঙ তৈরি করতে পারবে। যারা বুঝো নাই আমার কথা, আমি একটু ভেঙে বলি। ঘোড়া এবং গাধা, এদের মধ্যে জনন করা সম্ভব। ঘোড়ার শুক্রাণু নিলা, গাধার ডিম্বাণু নিলা, যেটা তৈরি হবে ওই প্রাণীটার নাম হচ্ছে খচ্চর। বাট এই খচ্চরকে আমরা কি বলতে পারি না, কোনো নতুন প্রজাতি বলতে পারি না। কেন জানো? কারণ দুইটা খচ্চর মিলে নতুন একটা খচ্চর বানাইতে পারে না, ওরা সবাই অনুর্বর, ইনফার্টাইল। যেমন টাইগার এবং লায়ন, এই দুইটার প্রজনন করতে পারবা, প্রজনন করলে হবে লাইগার, কিন্তু এই লাইগার কোনো নতুন লাইগার জন্ম দিতে পারবে না। এই লাইগার হচ্ছে প্রজনন করতে পারে না, অনুর্বর, বুঝছো? বন্ধা। তাহলে এই লাইগারকে কি নতুন প্রজাতি বলা যাবে? বলা যাবে না। বাট এটা নতুন প্রজাতি, কারণ এটা এরকম আরেকটা ব্যাঙের সাথে মিলে নতুন বাচ্চা তৈরি করতে পারে, তাই এটাকে নতুন প্রজাতি বানাই দিস। ওকে, এই তো এগুলাই দাগানো লাইনগুলো একটু দেখবা, এগুলো রিডিং শেষ দিকে চলে আসছে, কিন্তু আমাদের পড়া একটু আছে। ভাই সাজায় রাখছে, কি বলো? পার্থক্যগুলো আমরা মাইটোসিস মিওসিস পড়েছি, এখন এটা পার্থক্যগুলো একটু দেখে ফেলবো। চলো দেখি, তাহলে মাইটোসিস কোথায় হবে বলো? মাইটোসিস হবে হচ্ছে দেহকোষে, রাইট? মিওসিস কোথায় হবে? জনন কোষ লিখলে হবে? জনন কোষে কি হয় না, জনন মাতৃকোষ লিখতে হবে। জনন মাতৃকোষে মিওসিসে জনন কোষ সৃষ্টি হবে, তাই তো? অপত্য কোষের সংখ্যা একটা থেকে কয়টা বলো? 2টা। আর এখানে একটা থেকে কয়টা? 4টা, রাইট? ক্রোমোজোম সংখ্যা মাইটোসিসে কি হবে? মাতৃকোষের সমান, আর এখানে কি হবে? অর্ধেক, তাই না? পরীক্ষাতে যদি আসে পার্থক্য তাহলে এরকম সুন্দর করে লিখবা। নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন মাইটোসিসে কয়বার করে? একবার, তাই না? আর মিওসিসে বলো, নিউক্লিয়াসের বিভাজন কয়বার? নিউক্লিয়াসের বিভাজন হয় 2বার, আর ক্রোমোজোমের বিভাজন একবার, ঠিক? ওকে, হ্যাপ্লয়েড কোষে কি হয়? একটা প্রশ্নবোধক চিন্তা। মাইটোসিস হয়, মাইটোসিসে একটা হ্যাপ্লয়েড কোষ মনে করো, এখান থেকে 2টা হ্যাপ্লয়েড কোষ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু মিওসিস হওয়া সম্ভব না, কারণ হ্যাপ্লয়েড ক্রোমোজোমকে আরো অর্ধেক করা পসিবল না, তাহলে এখানে কখনোই কি হয় না, হয় না। আচ্ছা, ক্রসিং ওভার কোথায় হয়? মাইটোসিসে হয় না, মিওসিসে হয় ক্রসিং ওভার। ইন্টারফেস, মাইটোসিসের ইন্টারফেসটা অনেক দীর্ঘ, আমি তোমাকে দেখাইলাম 90 থেকে 95 হচ্ছে মাইটোসিসের ইন্টারফেস পর্যায়, আর 5 থেকে 10% মাইটোটিক পর্যায়। কিন্তু মিওসিসের ক্ষেত্রে ইন্টারফেসটা কি? স্বল্প, স্বল্প দৈর্ঘ্য, ছোট্ট। ওকে, আচ্ছা, ক্ষয়পূরণ কে করে বলো? মাইটোসিস করে। মিওসিস কি ক্ষয়পূরণ করে? না। ক্যান্সার সৃষ্টি কে করে? মাইটোসিস করতে পারে। মাইটোসিস অনিয়ন্ত্রিত ভাবে হইলে ক্যান্সার সৃষ্টি করে, মিওসিস করে না। তো বিভিন্ন কাজ এবং অন্যান্য জায়গা থেকে আরো কিন্তু পার্থক্য বানায় ফেলা যায়, ঠিক তো? আচ্ছা,
তো এই ছিল আমাদের ক্লাস, কিন্তু বইতে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো একটু তোমাকে দেখাই দিই, ঠিক আছে? কোষ বিভাজন কি পারবা, সমীকরণ, কোষ বিভাজন এগুলো পড়বা, সমস্যা নেই। অবজেক্টিভ গুলো দেখে ফেলি। কোন ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়? প্রথম ধাপেই তো বড় হয়ে যায়, তাহলে প্রোফেজেই বড় হয়ে যায়, তাই না? আচ্ছা, মিয়োসিসের কারণে কোষে কি ঘটে? ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে, একদম ঠিক। হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়। কথাটা একটু কেমন যেন হয়েছে, বাট কি মিন করতে চাইছে আমরা বুঝতে পারছি, যে গ্যামেটগুলো হ্যাপ্লয়েড হয়ে যায়, তাহলে এটাও অ্যাপারেন্টলি সঠিক। গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে। গুণাগুণগুলো কি স্থিতিশীল থাকে মিয়োসিসে? আই ডোন্ট থিঙ্ক সো। গুণাগুণগুলো বরঞ্চ মানে একটা কোষ মিয়োসিস করে যে কোষগুলো তৈরি করবে, এগুলো কিন্তু সবগুলোতে একই গুণাগুণ নাই, কারণ এগুলো ক্রসিং ওভারের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। একটার অংশ ভেঙে আরেকটার অংশে চলে গেছে। এখন কে কতখানি ভাঙবে, কে কিভাবে ক্রসিং ওভার করবে, এটা কিন্তু কেউ জানে না। তাহলে এখানে স্থিতিশীলতা মেনটেন হচ্ছে না। তাই আমি উত্তর হিসেবে এখানে 1 ও 2 নিতে চাই। ওকে, গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে হচ্ছে মাইটোসিসে, সেম টু সেম গুণাগুণ। ক্রোমোজোম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সবই সেম সেম থাকে। এ আর বি ছবি দিচ্ছে, আমি দেখেই বুঝে ফেলছি। এটা কি বলো? এ কি মাইটোসিস, একটা থেকে দুইটা হচ্ছে। বি কি মিওসিস। ওকে, আচ্ছা, কে কে কোষ বিভাজনের বস হয়ে গেল অলরেডি, একটু জানাও আমাকে। তোমরা তোমাদের অভিমতগুলো কিন্তু কমেন্টে জানাইতে পারো। ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে রাখবা, ঠিক আছে? তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে, বন্ধুদেরকেও বলবা, আর এই তো ছড়াই দিবা ইনশাল্লাহ। এ চিত্রের কোষ বিভাজনে দেখো, মানে মাইটোসিসে মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন থাকে, সত্যি কথা। নতুন কোষে ক্রোমোজোম সহ মাতৃকোষে অর্ধেক থাকে, এইটা মিথ্যে কথা। ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, এটা সত্যি কথা। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? 1 ও 3। বি চিত্রের বিভাজনটি মানে মিওসিস এ থেকে ব্যতিক্রম, কারণ মিওসিস কেন এ থেকে ব্যতিক্রম? অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখে। অস্বাভাবিক কোষের সৃষ্টি, মিওসিসে তো অস্বাভাবিক কোষের সৃষ্টি হয় না, এটা ভুল। ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায় মিওসিসে, না কমে যায়, মানে অর্ধেক হয়ে যায়, এটা ভুল। দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য কি মিওসিস দায়ী? না। অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখে, দেখো এইখানে তুমি কনফিউজড হয়ে যেতে পারো। যদি তুমি অপত্য জীবের জায়গায় অপত্য কোষ চিন্তা করো, তাইলে এই অপশনটা কিন্তু কনফিউজড হয়ে যাবে। অপত্য জীব বলতে কি বোঝাচ্ছে? আমার পরবর্তী বংশধর হচ্ছে আমার অপত্য জীব, তাই না? তাহলে আমার প্রত্যেকটা দেহকোষে 46টা ক্রোমোজোম, আমার পরবর্তী বংশধরেও কি থাকবে? 46টা ক্রোমোজোমই থাকবে। তাহলে অপত্য জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক রাখার জন্য তো অবশ্যই মিওসিসের ভূমিকা আছে, তাই না? তাহলে উত্তর আসলে কোনটা হবে? ক নাম্বার। তাহলে আমরা সবকিছু পড়ে শেষ করে ফেললাম। এবার তোমাদের কাজ হচ্ছে নোট জমা দেওয়া সুন্দর করে, কম্প্যাক্ট বায়োলজি বাই ডক্টর রিজভী তৌহিদের। পরবর্তী ক্লাসগুলো আসলে ডিপেন্ড করে তোমাদের আগ্রহের উপর, তোমাদের কোন কোন ক্লাসগুলো লাগবে। আমি তো সিরিয়ালি আগাচ্ছি, আগে পরে যদি কোনোটা লাগে বইলো, আমি সিরিয়াল অল্টারও করতে পারবো। তোমরা একটু কমেন্টে জানাবা। এই কমেন্টগুলো আমার কাছে কি বলবো, টনিকের মতো। তোমাদের কমেন্ট দেখলে আমি আরও বেশি কাজ করার আগ্রহ পাই। হ্যাঁ, তোমরা যদি বলো যে ভাই আমাদের উপকার হচ্ছে, তখন মনে হয় না এই কাজটা, এটা আমার নিজের কাছে আমি জাস্টিফাই করতে পারছি। আর যদি এমন হয় যে আমি কষ্ট করে স্লাইড রেডি করছি এবং তোমাকে পড়াচ্ছি, বাট জিনিসটা কেউই পড়ছে না, তখন তো আমার এই কষ্টটা করার দরকার নেই। ওকে, যাই হোক, আজকে যারা ক্লাস করছো, কালকে তারা অনেক বড় হবে, তাদের স্বপ্নের থেকেও বড় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। কোনো কনফিউশন বা যে কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে তোমরা কম্প্যাক্ট বায়োলজি বাই ডক্টর রিজভিতে এখানে পোস্ট করবা, আমি ইনশাল্লাহ সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। বিদায় আজকের মতো। আসসালামু আলাইকুম। কোষ বিভাজনের বস তুমি। অল